আসসালামু আলাইকুম সুধী, সবাইকে সাদা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেডিকেল কর্তৃক আয়োজিত আজকের লাইভ। এবং লাইভের টপিকটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ, সেটা হলো শেষ সপ্তাহের প্রস্তুতি ও পরীক্ষার 1 ঘন্টা। পরীক্ষার যে সময় সেটা একদম অলমোস্ট ঘনিয়ে এসেছে, তোমাদের চিন্তা, অনেক টেনশন বাড়ছে, অনেকের নার্ভাসনেস বেড়ে যাচ্ছে। তো এই নার্ভাসনেসগুলো কীভাবে আমরা হ্যান্ডেল করতে পারি, এটা নিয়ে মূলত আমাদের আজকের লাইভ। আজকের লাইভে হোস্ট হিসেবে আমি আছি রাগিব নূর, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এবং মেডিকেল স্টুডেন্ট অ্যাডভাইজার। এবং আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে আছে মেডিকেল প্রধান নির্বাহী পরিচালক ডাক্তার জয়দুর রহমান জনি ভাই। তো আমি তো জানাচ্ছি ডাক্তার জয়দুর রহমান জনি ভাইকে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ রাকিব নূর। তো ভাইয়া, আজকে আমরা মূলত লাইভে আসলাম, সব স্টুডেন্ট দেখি অনেকেই জয়েন করে ফেলেছে আমাদের আজকের লাইভে। সবাই চিন্তায় আসলে মগ্ন যে কিভাবে প্রিপারেশন তো সবাই অনেক ভালো নিয়েছে ইনশাল্লাহ, কিন্তু তারা শেষ সময়ের যে নার্ভাসনেস কিভাবে হ্যান্ডেল করবে, কোন কোন সাবজেক্টগুলোকে কিভাবে আগানো উচিত, এটাই মূলত তারা শুনতে চাইবে। আমরা মূলত আজকের এই লাইভটিতে এগুলো নিয়ে আসলে আলোচনা করব। তো চলে আসি আমাদের আজকের লাইভটিতে পরবর্তী অংশটুকুতে, যে অংশটুকুতে আমরা আসলে কোন সাবজেক্টগুলো প্রতিদিন তোমরা কতটুকু মানে আসলে কোন সাবজেক্টের উপর কতটুকু টাইম দিবে, কিভাবে পড়াশোনাটা করবে, নতুন কিছু পড়বে কিনা এখন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ভাইয়া, সেটা হলো সাধারণ জ্ঞানে ওদের মানে নতুন একটা টপিক অ্যাড হয়েছে, যেটা শেষ মুহূর্তে আন্তর্জাতিক অংশটুকু, সেইটুকু নিয়ে ভাইয়া আমরা আসলে আজকে আপনার কাছ থেকে শুনতে চাই যে ভাইয়া তাদের কি কি করণীয় এই সময়টুকুতে। তো আর বেশি কালক্ষেপণ না করে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটির মেইন পর্যায়ে চলে যেতে চাই। তো ভাইয়া রাকিব, এখানে আমার মনে হয় যে আমাদের কথা আমরা বলবো ঠিক আছে, তবে এটা প্রতি বছরই যেটা হয়, নিশ্চয়ই তুমিও আমার সাথে অ্যাগ্রি করবে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা পাচ্ছি স্টুডেন্টদের কাছ থেকে, আমার যাদের সাথে কথা হচ্ছে বা আগেও যাদের সাথে কথা হয়েছে, সেটা হচ্ছে যে দুইটা বিষয় বলে। একটা হচ্ছে যে মানে অতিরিক্ত টেনশন থেকে ডিপ্রেশন চলে আসা, এটা একটা বিষয়। আরো একটা বিষয় সেটা হচ্ছে যে স্টুডেন্ট চিন্তা করতেছে যে আমি যে সময়ের মধ্যে আমার রিভিশন শেষ করা উচিত, আমি সেই সময়ের মধ্যে শেষ করতে পারছি না। মানে হয়তো পুরো একদিনে তার ফিজিক্স ফার্স্ট পেপার শেষ করার প্ল্যান, কিন্তু সেটা ওই দিনে শেষ না হয়ে তার পরের দিনের দুপুর পর্যন্ত চলে যাচ্ছে, মানে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হচ্ছে না। এক্স্যাক্টলি ভাই, আমি ভাই স্টুডেন্টের কাছে এটাই, তারা চায় যে একদিনে একটা বই শেষ করে ফেলবে, দিন শেষে দেখা যায় তারা 3-4টার বেশি চ্যাপ্টার শেষ করতে পারে না। এবং এটাও বলতেছে কেউ কেউ যে আমি, যেমন কেউ একজন বলতেছে যে আমি কোষের গঠন চ্যাপ্টার শুরু করলাম, এইটা নিয়ে আমি 4-5 ঘন্টা ধরে বসে আছি, কিন্তু বাকি চ্যাপ্টার গুলার জন্য আমি তখন তাড়াহুড়া করে আমি পড়লাম। তাহলে এইটাকে কিভাবে প্রপারলি ম্যানেজ করা যায়, আমার মনে হয় আমাদের আজকের আলোচনা সেইভাবেই আগানো উচিত আর কি। জি ভাই, সেটাই আসলে রিভিশনটা এই সময়টাতে কিভাবে ইফেক্টিভ ওয়েতে দেওয়া যায়। এবং জাস্ট আমরা অনেকে ভাই জাস্ট মানে কাউন্ট করে যে এতবার রিভিশন দিলাম, এটা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি ভাই আমাদের কোয়ালিটি রিভিশনটা ইনশিওর করা উচিত, এটা নিয়েও ভাই আমরা আজকে স্টুডেন্ট আপনার কাছ থেকে শুনতে চাই ভাই। জি, এবং আমি এইটার কথাটা মনে হয় এখনই বলে দেওয়া উচিত। আমার কাছে বেশি যৌক্তিক হচ্ছে কোয়ালিটি রিভিশন। আমি কতবার পড়লাম যে 3-4বার পড়তে হবে, ব্যাপারটা এরকম না। এখন আমার যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলি যে ভেক্টর চ্যাপ্টারের একদম শুরুতেই ভেক্টর রাশি, স্কেলার রাশির উদাহরণগুলো আছে, তো ওখানে আমি যদি ওটা এমনিতেই না পড়েই যদি আমার মনে থেকে থাকে, তাহলে ওইটা তো আমার আরো 3-4বার পড়ার কোনো দরকার নেই। বরঞ্চ যে ছক বা যে ধরনের টপিকগুলা আমার মনে থাকে না, কিন্তু আমি জানি যে এখান থেকে কোশ্চেন প্রতিবারই হয়, মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ চ্যাপ্টারে তোমার বিভিন্ন প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত যে প্রাণীর নামগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আসলে মনে রাখা টাফ। তো এই ধরনের জিনিসগুলা, অথবা ধরো এই জায়গাগুলো কিন্তু কোশ্চেন আসে ভাই, তো পড়ার জরুরি কিন্তু ভাই। রাইট, তার মানে আমার যেটা এমনিতেই মনে আছে সেটাই আমার বারবার রিভিশন দিতে হবে, এরকম না আসলে। মানে কোয়ালিটি রিভিশন বলতে আমরা এটাকে বুঝবো যে আমার যে টপিক আসলে সহজে মনে থাকতেছে না কিন্তু গুরুত্বপূর্ণ, সেই জিনিসটাকে আমি একাধিকবার দেখতে পারি, কিন্তু যেটা আমার অলরেডি মনে আছে সেটাই আমার বারবার পড়তে হবে, এরকম ভাবে চিন্তা করা উচিত না রাগিব। এক্স্যাক্টলি ভাই, মেইনলি স্টুডেন্টরা যেটা করে ভাই, আসলে আমিও এজ এ স্টুডেন্ট যদি আমি বলি যে জানা জিনিসগুলো পড়তে কিন্তু ভাই মজাই লাগে, যে আমার জানা আছে, সবকিছু মনে পড়ে যাচ্ছে। কিন্তু ভাই যে যেগুলো আমাদের একটু আচ্ছা আচ্ছা থাকে, যে যেগুলো আমাদের একটু ভেগ লাগে বা ক্লামজি লাগে, এইগুলো আমরা সবসময় ভাই স্কিপ করে যাই। স্কিপ করতে করতে ভাই ওই জায়গাগুলোর উপর মানে মরিচা পড়ে পড়ে দেখা যায় আরো ভয়ের কারণ হয়ে যায়, যে ভাই এই জায়গা থেকে কোশ্চেন করলে একটু আনইজি লাগে। আমাদের উচিত সেই জায়গাগুলো টাচ করা এন্ড তেলা মাথায় তেল না দেওয়া, সহজ কথা আর কি ভাই সেটাই। তো ভাই এর পরবর্তীতে ভাই আমাদের স্লাইড আমরা একটা আমাদের আজকের যারা দর্শক রয়েছে তাদের স্লাইড বানিয়েছি তাদের কমন কোশ্চেন্স গুলোকে নিয়ে। তো ভাই আমি আশা করি আমরা স্লাইডটাতে প্রসিড করতে পারি।
আচ্ছা, এটা তো একটা সুন্দর একটা কথা। কোড ভাই, when you জি। feel like quitting think about why you started। ভাই খুবই সুন্দর একটা কথা যে যখনই মনে হবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, অনেকে হয়তো নাম্বার কম পাচ্ছ, অনেকে মনে হচ্ছে কিছুই মনে নাই, তো এই সময় যখনই তুমি ভাববা যে আর প্রিপারেশনে লাভ নাই কোনো, তখন আমাদের উচিত যে আমরা আসলে কেন শুরু করেছিলাম। রাইট। এন্ড আমার মনে হয় ভালো মতো কেউ যদি লেগে থাকে, আমি বলবো যে তার এফোর্ট দিয়ে, তার প্যাশন নিয়ে, এবং কেউ যদি সৎ থাকে, আমার মনে হয় সাফল্য তার আসবেই অবশ্যই। অফকোর্স। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। ভাই একটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আর আমাদের হাতে সময় আছে আজকে ভাই বৃহস্পতিবার, সো নেক্সট বৃহস্পতিবারের পরের দিন শুক্রবারে আমাদের এক্সাম, সো সর্বসাকুল্যে আমাদের হাতে 7 দিনের মতো সময় আছে। তো শেষ 6 দিনের কথা আমি ভাবি ভাই, আমাদের রিভিশন প্ল্যানটা ভাই কেমন ভাবে হতে পারে, সাথে কি টাচ করা উচিত কি না? এইটা আসলে রাগিব, মানে আমরা কিন্তু এই প্ল্যানটা সবার সাথে শেয়ার করতেছি, এটা আমাদের প্রাতিষ্ঠানিক প্ল্যান আমরা শেয়ার করতেছি। একজন স্টুডেন্ট চাইলে আমাদের আলোচনার উপর ভিত্তি করে সে যতটুকু এখানে এক্সপিরিয়েন্সড হবে সেটার উপর ভিত্তি করে সে তার প্ল্যান চেঞ্জ করতে পারে। যেমন আমাদের এখানে অডিয়েন্সে এইচএসসি পরীক্ষার্থী যারা তারা আছে, সমমানের যারা অন্য অন্য জায়গা থেকে আসছে তারা আছে, বাংলা ভার্সন যারা তারা সহ ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও আমাদেরকে শুনতে পাচ্ছে। তো সবার জন্য আমাদের অপিনিয়নটা কি? আসলে আমাদের অপিনিয়ন হচ্ছে যে আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, এই বৃহস্পতিবারে তোমার যে কয়েক ঘন্টা রয়েছে এবং আগামীকাল শুক্রবারে সারাদিনে তুমি তোমার মতো করে যে কোনো সাবজেক্ট পড়তে পারো, যে সাবজেক্টে তোমার এখন পর্যন্ত মনে হচ্ছে এর আগে সঠিকভাবে পড়া হয় নাই অথবা এর আগে সঠিকভাবে রিভিশন দেওয়া হয় নাই। সেটা তোমার জিওলজি হতে পারে, বোটানি হতে পারে, কেমিস্ট্রি কোনো পেপার হতে পারে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে সবারই বেশ ভালো রকমের কনফিডেন্স রয়েছে। আমি এটাও বিশ্বাস করি ইংরেজিতেও ম্যাক্সিমাম স্টুডেন্টের কিছু কিছু টপিক যেগুলো একটু তুলনামূলক মনে রাখতে টাফ, সেটা বাদ দিয়ে ভালো অবস্থানে রয়েছে। সাধারণ জ্ঞান নিয়ে হয়তো অনেকের টেনশন, তার মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অথবা জিওলজি বোটানি অথবা সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক অংশের প্রস্তুতি আজকের জন্য অথবা আগামীকালের জন্য রাখা যেতে পারে। এরপরে আগামী শনিবার থেকে শুরু করে নেক্সট বৃহস্পতিবার পর্যন্ত আমাদের প্ল্যান আমরা কিভাবে চিন্তা করেছি খেয়াল করো। এখানে রাগিব তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে যে আমরা আসলে 11 তারিখ থেকে শুরু করে 16 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের জন্য একটি একটি করে সাবজেক্ট আমরা রেখেছি। ওকে, এখন তুমি হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাই আসলে অ্যাকচুয়ালি প্ল্যান কেন ফিজিক্স দিয়ে কেন শুরু হলো, কেন জিওলজি বোটানি দিয়ে শুরু হলো না? এইটার কারণ হচ্ছে আমার যুক্তিটা যে জায়গায় যে যেহেতু ফিজিক্সের কোশ্চেন অনুশীলনের এমসিকিউ গুলো থেকে বেশি থাকে এবং ফিজিক্সে প্রত্যেকটা অধ্যায়ের ভেতরের ইনফরমেশন গুলো তুলনামূলকভাবে কম অথবা সহজ অথবা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই আয়ত্তে রয়েছে, এবং আমরা আমাদের স্টুডেন্টদের সমস্ত ডাটা অ্যানালাইসিস করে তাদের প্রাপ্ত নাম্বার অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফিজিক্সে নাম্বার তুলনামূলকভাবে ভালো পায়, এবং ফিজিক্সে নাম্বার ভালো পাওয়া স্টুডেন্টরাও অনেকে গিয়ে জিওলজি বোটানি কেমিস্ট্রিতে গিয়ে নাম্বার কম পাচ্ছে বা তুলনামূলক খারাপ পাচ্ছে। সেই হিসেবে যদি শনি রবিবারে ফিজিক্স পড়া হয় এবং পরবর্তী দিনগুলোতে যদি ফিজিক্স নাও পড়া হয়, কারণ এটাই কিন্তু সত্যি, এখন চাইলেই কিন্তু আমরা একদিনের সবগুলো সাবজেক্ট আমরা পড়তে পারবো না। যদি নাও পড়া হয় তারপরেও একজন স্টুডেন্টে ফিজিক্সে ভালো করবে বলে আমরা মনে করি। যেহেতু জিওলজি এবং বোটানিতে নাম্বার বেশি, তুলনামূলকভাবে এই দুই সাবজেক্টের ভেতর থেকে লাইন ধরে ধরে প্রশ্ন হয়, এই জন্য এই জিওলজি বোটানিকে, প্রাণীবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞানকে আমরা শেষের দিকে রেখেছি, যাতে করে ওই সময়ে পড়া, বুধবার বৃহস্পতিবারের পড়া তোমার ব্রেইনের জন্য সুন্দর মতো সেট থাকে, মনে থাকে, সেই জন্য আমরা এগুলোকে পরে রেখেছি। তার মানে সাবজেক্টকে কেন আমরা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিরিয়াল এভাবে করলাম, যুক্তিটা কিন্তু এই কারণে। আর ভাই পরীক্ষার আগের রাতে যদি আমরা বোটানি, আমাদের সবচেয়ে কঠিন লাগে মনে হয় ভাই আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট, তো আগের রাতেই যদি বোটানি পড়ে যাও তাহলে দেখবো তোমার একটা আলাদা কনফিডেন্স কাজ করছে যে আমি আগের রাতেই পড়ে এসেছি, কনফিউশন ক্রিয়েট হওয়ার চান্স অনেক। রাইট, আমাদের যুক্তিটা আসলে ওই জায়গায় যে কেন আমরা আসলে এভাবে সাবজেক্ট গুলাকে সিরিয়াল করলাম। শেষ 6 দিনের রিভিশন প্ল্যানে কোন দিন কোন সাবজেক্ট থাকবে এরকম হতে পারে, এটা আমাদের অপিনিয়ন। আমার কাছে মনে হয় তোমরা এটার উপর ভিত্তি করে তোমাদের প্ল্যান সাজাতে পারো। তাহলে দর্শক যারা তোমরা দেখছো যে শিক্ষার্থীরা, সো আমি বলবো যে এখানে একটা সুন্দর প্ল্যান আমরা আমাদের স্ট্যাটিস্টিক্যালি এই প্ল্যানটা আসলে আমরা ডিসাইড করেছি, বাট এক্ষেত্রে তোমার প্রিপারেশন ওয়াইজ তুমি চাইলে আমার মনে হয় কাস্টমাইজ করলেও করতে পারো, সোলি তোমার উপর। বাট আমি বলবো যে এখানে যে ফিজিক্সটাকে সামনে রাখা হয়েছে, ফিজিক্স কিন্তু এমন একটা সাবজেক্ট যেটা আসলে একবার পড়লে বারবার পড়ার কোনো দরকার পড়ে না, এবং ভালো করা যায়, ভালো করা যায় সবারই। এবং ফিজিক্সের কোশ্চেনগুলো যদি আমরা
একটু অ্যানালাইসিস করে দেখতে পাই যে ম্যাক্সিমাম এক্সারসাইজ থেকে কোশ্চেন্স গুলো ম্যাক্সিমাম গুলো আসে। গতবারে কোশ্চেন যদি দেখো বা তার আগের কোশ্চেন্স গুলো যদি দেখো ম্যাক্সিমাম কোশ্চেন্স আমার মনে হয় যে এক্সারসাইজ থেকেই আসে কিংবা সামারি থেকে আসে। তো সেক্ষেত্রে তুমি যদি একবার করে ফেলো তো তোমাকে ওই হোল উইক সেটা না পড়লেও চলবে। তো রাকিব, আমি একটু যদি অ্যাড করি 1 মিনিটের জন্য, যে এখানে আসলে তুমি চাইলে কিভাবে চেঞ্জ করবা, এটা প্ল্যানটা কিরকম হতে পারে? প্ল্যান হতে পারে, ধরো তোমার ফিজিক্সে খুব ভালো প্রিপারেশন আছে, এখানে অনেকেই একদম অনেক আগে থেকে, রাকিব আমি মানে যারা পরিশ্রম করতেছে, যারা খুব সুন্দরভাবে অনেক আগে থেকে কষ্ট করতেছে তাদেরকে সেলুট জানাই। কারণ এটা আসলে টোটাল জার্নিটা এত বেশি প্রেশার, আসলে প্রেশার এই মানসিক চাপের মধ্যে মানে ধরো এটা হলো অ্যাজ এ টিচার আমরা যেরকম বুঝতে পারি, তুমি টিচার হিসেবে বুঝতে পারো স্টুডেন্টদের যে মানসিক অবস্থাটা, যেটা এই জন্য এদের সবাইকে সেলুট জানাই যে এই টাফ টাইমটা তারা আসলে ফেস করতেছে। তাহলে কিভাবে তারা চেঞ্জ করতে পারে? ধরো কোনো একজন স্টুডেন্টের ফিজিক্স তার খুব ভালো পড়া আছে, তার একদিনেই ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সে রিভিশন দিয়ে ফেলতে পারবে। যদি এটা হয় তাহলে সে শুধু একদিন ফিজিক্সের জন্য রাখতে পারে। সে চিন্তা করলো যে আমার তো কেমিস্ট্রি ফার্স্ট পেপারও গোছানো আছে, সেকেন্ড পেপারটা আমার ভালো মতো নাই, তাহলে এই যে এখানে যে সে রিজার্ভ টাইম পেয়ে গেল, হ্যাঁ একদিন এক্সট্রা পাচ্ছে, সে কিন্তু এটার সাথে এটা অ্যাড করতে পারে সে চাইলে। তার মানে এই যে রুটিনটার মতো আমি করেছি, এটা চাইলে তুমি এখনই আমাদের এই লাইভ শেষ হয়ে গেলে তোমার মতো করে একটা সুন্দর কাগজের মধ্যে একটা সুন্দর স্কেল দিয়ে বক্স করে লিখে এটা তোমার বোর্ডের সামনে, মানে টেবিল, যে টেবিলে তুমি বসে পড়তেছো কোন একটা জায়গায় সেট করে ফেলো। তোমার মানে প্রতিনিয়ত তুমি দেখতেছো যে আমার এই প্ল্যান অনুযায়ী আমার নেক্সট দিন কন্টিনিউ করতে হবে। এক্স্যাক্টলি ভাই। তাহলে স্টুডেন্টরা তোমরা আজকে লাইভটা শেষেই তোমাদের নেক্সট দিনগুলোকে কিভাবে ইউটিলাইজ করবে এটা আজকে ঠিক করে ফেলে তোমাদের জন্য প্ল্যানিংটা আমার মনে হয় অনেক বেশি সহজ হয়ে যাবে। ভাইয়া আমরা নেক্সট স্লাইডে চলে যেতে পারি। আর নেক্সট স্লাইডে যে আমাদের মেইন ব্যাপারটা ডেইলি স্টাডি প্ল্যান। দিন তো ভাই 24 ঘন্টা, সেই 24 ঘন্টাকে আমরা সবচেয়ে ইফেক্টিভলি কিভাবে ইউজ করতে পারি। এবং ভাই আপনি যে একটু আগে আমাদের রুটিনটা দেখিয়ে যে প্রত্যেকটা সাবজেক্ট আমাদেরকে একদিন আমাদের জন্য ধার্য করা হয়েছে। সো ভাই এই 24 ঘন্টার মাঝখানে আমি যদি ঘুম, খাওয়া দাওয়া প্লাস বেসিক নিডগুলো বাদ দিই, বাকি টাইমটাকে ভাই আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি? রাগিব, এটা আমি যেভাবে চিন্তা করি, আসলে খেয়াল করে দেখো, ঘুম, খাওয়া দাওয়া এটা আমি আসলে এখানে লিখি নাই, আমরা নির্দিষ্ট বিষয়কে একটা টাইম ধরেছি, রিজার্ভ টাইম ধরেছি, সাধারণ জ্ঞান, ইংরেজি এবং অন্য বিষয়ের কঠিন অধ্যায় ধরেছি। তার মানে হচ্ছে যে আমার ডেইলি প্ল্যানটা যেটা হবে, যেমন আমি যদি আগামী শনিবার 11ই জানুয়ারি যদি আমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়ি, তাহলে কি আমি সারাদিন শুধু ফিজিক্স ফার্স্ট পেপার পড়বো? হ্যাঁ ফাইন, হতে পারে, অসুবিধা নাই। কিন্তু এটাকে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, তাহলে কনফিডেন্স লেভেলটা আমার কাছে মনে হয় যে একটু ভালো জায়গায় যায় কিনা। রাগিব, নিশ্চয়ই তুমি আমার সাথে একমত হবে, কারণ তোমার যে স্টাডি প্ল্যান যেরকম ছিল বা তুমি যে রেজাল্ট করেছো সেই অনুযায়ী নিশ্চয়ই তোমার নিজস্ব একটা রুটিন ছিল, এবং সেটার সাথে তুমি নিশ্চয়ই একমত হবে যে নির্দিষ্ট বিষয় বলতে আমি যেটা মিন করেছি সেটা হচ্ছে যে যদি তার ফিজিক্স ফার্স্ট পেপার পড়ার ইচ্ছা থাকে, হ্যাঁ এটা একটা টাইম থাকলো। রিজার্ভ টাইমটা, এইটা ভাই স্টুডেন্ট একটা আমার মনে কনফিউজিং পার্ট হতে পারে। রিজার্ভ টাইম বলতে ভাই আসলে কি? আচ্ছা, রিজার্ভ টাইম হচ্ছে যে আমি ধরো 11 তারিখ আমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়লাম, পরে আমি দেখা গেল যে 7.5 ঘন্টা আমার সময় আছে, এই সময়ের মধ্যে আমি শেষ করতে পারি নাই, এই 2 ঘন্টা রিজার্ভ রাখছি, যে ওই 2 ঘন্টা রিজার্ভ টাইমে আমি যদি শেষ করতে না পারি ওইটাও আমি রাখতাম, মানে সেফ আর কি। আমি চেষ্টা করবো এর মধ্যে শেষ করার জন্য রিভিশন দিয়ে, যদি না পারি তাহলে আমি 2 ঘন্টার মধ্যেও শেষ করার চেষ্টা করে ফেলতে পারি। রাইট, এটা আমার একটা ব্রিদিং স্পেস, চিন্তা করতে পারো। আর কেউ যদি ভাই 7.5 ঘন্টায় শেষ করে ফেলতে পারে, তাহলে সেই 2 ঘন্টায় সে একটা এক্সাম দিয়ে ফেলতে পারে, অথবা 2 ঘন্টায় কোনো কোশ্চেন সলভ করতে পারে। রাইট, অথবা এই রিজার্ভ টাইমে সে অন্য কোনো বিষয়ের কোনো কিছু পড়তে পারে যেটা তার আগে পড়া নেই, জিকে পড়ে ফেলতে পারে ভাই। তার মানে মেইন টার্গেট কিন্তু তার থাকবে এর মধ্যে শেষ করা। তাহলে তোমাদের একটা ভালো, তোমাদের একটা অবজেক্টিভ পেয়ে গেছে যে টাইমিং যেটা সেট করা, যে এই টাইমের মধ্যে শেষ করতে হবে। যদি না পারি ইন কেস, সেক্ষেত্রে আমরা এই এক্সট্রা যে আমাদের রিজার্ভ টাইমটা রয়েছে, এই অ্যাডিশনাল টাইমটাকে আমরা ওই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। তো ভাইয়া তারপরে সাধারণ জ্ঞান এবং ইংলিশের কথা বলা আছে এখানে, যে এখানে 2 ঘন্টা, তো এখানে কোন কোন টপিকগুলো তারা মেইনলি ভাইয়া ফোকাস করতে পারে? আচ্ছা, সাধারণ জ্ঞান ইংরেজির জন্য আসলে অ্যাকচুয়ালি রাগিব তুমি নিশ্চয়ই খেয়াল করবে যে আমরা আগে যে মানে তারিখ অনুযায়ী প্ল্যান করেছি, সেখানে কিন্তু সাবজেক্ট যে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টোটাল 6টা ছিল। সাধারণ জ্ঞান ইংরেজি ওখানে আমরা দিই। সাধারণ জ্ঞান ইংরেজির জন্য আলাদা করে ডেইলি আমরা একটা নির্দিষ্ট টাইম চিন্তা করতেছিলাম, এই কারণেই যে প্রতিদিনই যদি সাধারণ জ্ঞান ইংরেজি অল্প অল্প করে পড়া হয়, তাহলে পড়ার মধ্যে একটা ভেরিয়েশন কিন্তু কাজ করতেছে, যে আমি সারাদিন এইটা পড়লাম, সাধারণ জ্ঞান রাতের বেলায় বা ইংরেজি রাতের বেলায় পড়লাম, ভেরিয়েশনও কাজ করবে। তার সাথে সাথে অল্প অল্প করে টপিক যদি সাধারণ জ্ঞান ইংরেজি পড়া হয়, তাহলে এই টোটাল 6 দিনের মধ্যে সাধারণ জ্ঞান ইংরেজিটাও কিন্তু সাথে সাথে যাচ্ছে। সেজন্য এটা এখন কেউ জিজ্ঞেস করতে পারে যে আমি কি সাধারণ জ্ঞান পড়বো না ইংরেজি পড়বো, এইটা ডিপেন্ড করে। এই কারণে আমরা অবলিক দিয়েছি, এই কারণে যে ধরো তোমার যদি ইংরেজি পড়া ভালো থাকে, তাহলে তুমি সাধারণ জ্ঞানকে প্রায়োরিটি দিয়ে পড়তে পারো।
তোমার যদি সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলি পড়া ভালো আছে তাহলে আন্তর্জাতিক তুমি পড়তে পারো, এটা তোমার উপরে। বাট এটা একটা নির্দিষ্ট টাইম, 2 ঘন্টা আমরা লিখেছি, 1.5-2 ঘন্টা এটা তুমি রাখতে পারো। আর অন্য বিষয়ের কঠিন অধ্যায় 1 ঘন্টা রেখেছি, এটা এই কারণেই বললাম যে পড়ার যে টপিক গুলাতে সেটা ভেরিয়েশন আনার জন্য। কঠিন অন্য বিষয়ের কঠিন অধ্যায় মানে যদি শনিবারে 11ই জানুয়ারি তোমার ফিজিক্স ফার্স্ট পেপার প্ল্যান থাকে, তাহলে ওই দিন হয়তো তুমি রাতে কোনো একটা নির্দিষ্ট সময়ে, ধরো 11টা থেকে 12টা অথবা 12টা থেকে 1টা, যেটাই হোক, আমার মনে হয় যে তুমি ধরো প্রাণী বিজ্ঞানের কোনো একটা কঠিন চ্যাপ্টার তুমি সমন্বয় নিয়ন্ত্রণ তুমি পড়ার চেষ্টা করতে পারো, তুমি উদ্ভিদ বিজ্ঞানের কোনো একটা কঠিন চ্যাপ্টার পড়ার, হ্যাঁ, যে কোনো কিছু, রাইট। তার মানে আমার নির্দিষ্ট বিষয়ের উপরে বেশি সময় যাবে, সেটা শেষ করার জন্য আমি চেষ্টা করবো নির্দিষ্ট টাইমে, যদি না পারি রিজার্ভ টাইমে শেষ হবে। জেনারেল নলেজ ইংরেজির জন্য আমরা একটা টাইম রাখবো, আর শেষের দিকে গিয়ে অন্য কোনো সাবজেক্টের, ওই দিনের জন্য নির্দিষ্ট সাবজেক্টটা অন্য কোনো সাবজেক্টের কঠিন চ্যাপ্টার, সেটার আগে কেমিস্ট্রিও হতে পারে, কেমিস্ট্রি জৈব রসায়ন হতে পারে, অথবা গুণগত রসায়ন হতে পারে, পরিবেশ রসায়ন হতে পারে, ঠিক আছে, যেটা ওদের কঠিন লাগে, রাইট, মনে থাকে না। এইটা হচ্ছে ডেইলি একটা ফরম্যাট, এরকম ভাবে কন্টিনিউ করা যেতে পারে কি। নেক্সট রাগিব, অনেক সুন্দরভাবে আমরা আসলে টাইমটাকে আলাদা আলাদা ভাবে সেক্টরে আমি অ্যালোকেট করতে পারছি, সো আমার মনে হয় স্টুডেন্ট এটা ফলো করতে পারে। বাট সবচেয়ে বেশি ফোকাস ভাই ঘুমের ব্যাপারটা, মানে যতই পড়াশোনা হোক ভাই, আমাদের দিনে যে দৈনিক ঘুমটা লাস্ট 6 দিন, এটা আমাদেরকে ভালো মতো ইনশিওর। জি, এটা আমরা কিন্তু এখানে লিখি নাই, কিন্তু ওটাই হচ্ছে আমার কাছে মনে হয় ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত এই সময়। কারণ তোমার একটা মানে ভালো ঘুম তোমার পরবর্তী সময়ের ভালো পড়ালেখা এবং ভালো মনে রাখার জন্য জরুরি। অতএব প্রথম কিন্তু আমি যদি তোমাকে ডেইলি স্টাডি প্ল্যানের মধ্যে বা ডেইলি তোমার রুটিনের মধ্যে ঠিক করি, তাহলে 1 নম্বরেই একেবারে 3 স্টার দিয়ে আমি বলবো যে তোমার ভালো 7-8 ঘন্টা 6-7 ঘন্টা ঘুম তুমি আগে এনশিওর করো, তারপর অন্য কিছু। কারণ ওইটার উপর ভিত্তি করেই তোমার নেক্সট আসলে তুমি পড়ার জন্য তোমার এনার্জি পাচ্ছ কিনা, পড়ার মুড ঠিক থাকবে কিনা, পড়া তোমার মনে থাকবে কিনা, সেটা কিন্তু ডিপেন্ড করে তোমার আসলে সঠিকভাবে তুমি নিজের এই যে স্লিপ প্যাটার্ন ঠিক রাখতেছো কিনা, তোমার ফিজিক্যালি তুমি ফিট আছো কিনা সেটার উপরে। ভাই আমি এখানে একটা জিনিস অ্যাড করতাম ভাইয়া, যদি আমি সময় পাই একটু। সেক্ষেত্রে ভাই ঘুমের ব্যাপারটা অনেক স্টুডেন্ট, ভাই আমার নিজের যদি আমি পার্সোনালি বলি অ্যাজ এ স্টুডেন্ট, সেক্ষেত্রে ভাই আমার একটা মানে টেন্ডেন্সি কাজ করতো যে ভাই রাত জেগে পড়ার। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি এখনো রাত জেগে পড়ে লাস্ট 7 দিন, তারা কিন্তু শেষের দিকে তাদের কিন্তু ভাই ঘুম আসতে একটা ঝামেলা হয়ে যায়। এটা রাগিব, আমি কিন্তু অলরেডি আমাদের স্টুডেন্টদের একটা গ্রুপে আমি এটার ব্যাপারে একটা সাজেশন দিয়েছিলাম যে তোমাদের স্লিপ প্যাটার্নে তোমরা একটু চেঞ্জ করে নিয়ে আসো ধীরে ধীরে। হয়তো অনেকের কারো থাকতে পারে রাত 3টা-4টা জেগে তোমরা পড়ো, এটা ঠিক আছে, কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে মানে চেষ্টা করতে হবে যে শনিবারে তুমি রাত 2টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করো, রবিবারে তুমি রাত 1টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করো, সোমবারে তুমি 12টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করো, 1 ঘন্টা করে করে এগিয়ে নিয়ে আসো। যেহেতু আগামী বৃহস্পতিবারে কিন্তু তোমার একেবারে পারলে 10টা-11টার মধ্যে ঘুমিয়ে যেতে সেই জন্য রাগিব। এটা নিয়ে আমরা পরে কথা বলবো আরো ভাই ইলাবোরেটলি। পরের স্লাইডে চলে যাচ্ছি ভাই, কিভাবে রিভিশন দেওয়া উচিত ভাই। আসলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ভাই শনিবার থেকে শুরু করা হয়েছে আমাদের 11 জানুয়ারি, তো আজকে ভাই বৃহস্পতিবার। স্টুডেন্ট তোমরা যারা দেখছো, তোমরা আজকের দিনটাকে প্লাস কালকের দিনটাকে নিজের ইচ্ছা মতো তোমরা সেলফ উইলিংলি ইউজ করতে পারো। বাট এখানে আমাদের যে প্ল্যানটা শো করা হয়েছে সেটা শনিবার থেকে, মানে পরশু দিন থেকে। তো ভাইয়া কিভাবে রিভিশনটা দেওয়া উচিত, চ্যাপ্টার ওয়াইজ এখানে ডিসকাশন আমরা দেখতে পাচ্ছি। এইখানে যে প্রবলেমটা স্টুডেন্টরা ফেস করতেছে সেটা হচ্ছে তারা তাদের এই দীর্ঘ 3 মাসের যে পড়ার স্টাইল ছিল ডেইলি এক্সাম গুলাতে, বিভিন্ন কোচিং গুলাতে যেভাবে তারা পরীক্ষা দিয়েছে, সেই স্টাইলকে এখনো কন্টিনিউ করতে চাচ্ছে। বি কেয়ারফুল, এইটা করা যাবে না প্লিজ। আমরা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে রিকোয়েস্ট করি, এখন সময় সীমিত, এখন হচ্ছে তোমাকে স্মার্টলি সবকিছু প্ল্যান করতে হবে। তার মানে আমি যদি ঠিক আগের মতো করে যে পরিবেশ রসায়ন আগে ঠিক যেভাবে পড়েছি আমি ঠিক সেভাবে শুরু থেকে শুরু করি, মেডিকো থেকে কোনগুলো লাইন দাগ দিয়ে দিয়েছে, ক্লাসে কোনগুলো হাইলাইট করেছে এটা শুরু করি না, এইভাবে না। তার মানে তোমাকে চিন্তা করতে হবে যে আমি যে সাবজেক্ট শুরু করবো, ধরো ফিজিক্স ফার্স্ট পেপারকেই যদি আমি ধরি, তাহলে আমাকে চিন্তা করতে হবে ফিজিক্স ফার্স্ট পেপারে কোন চ্যাপ্টারগুলো থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন থাকে, কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট। এটা তোমার এক্সপেরিয়েন্স অনুযায়ী, তোমার টিচার যেভাবে তোমাকে ক্লাসে বলেছে, তুমি যে প্রতিষ্ঠানে পড়েছো তারা যেভাবে তোমাকে বলেছে সেই অনুযায়ী। আমরা মেডিকোর পক্ষ থেকে কি বলেছি, আমরা বলেছি ফিজিক্সের ক্ষেত্রে কাজ, শক্তি, ক্ষমতা, নিউটনিয়ান বলবিদ্যা, গতিবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, পদার্থে গাঠনিক ধর্ম, ভেক্টর, এই চ্যাপ্টারগুলো থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন থাকে। অতএব তুমি সিরিয়ালি একেবারে ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত সিরিয়াল মেনটেন করে রিভিশন দিতে হবে, এইটা আমরা সাপোর্ট করি না। আমরা স্ট্রংলি বিলিভ করি যে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে আগে পড়ে ফেলা উচিত, যেটাকে আমরা গ্রেড 1-এর চ্যাপ্টার বলতে পারি। এটা আমার পড়া শেষ, এরপর আমি দেখলাম যে আমার হাতে তো 7 ঘন্টা 7.5 ঘন্টার মধ্যে আরো 2 ঘন্টা সময় আছে, দেন আমি যাব যে অন্য মানে এটা গ্রেড 2-এর চ্যাপ্টার কোনগুলা, যেগুলো থেকে প্রশ্ন থাকতেও পারে নাও থাকতে পারে, সেইভাবে
দেন আমি ওইটা বললাম, তারপরে লাস্টে গিয়ে আমি এইভাবে, এইটা একজন স্টুডেন্ট তার মতো করে চিন্তা করে নিতে পারে, এটা আমরা আমাদের মতো করে গ্রেডিং করেছি। এইভাবে করার পরে দেন সে চিন্তা করলো কি যে রিজার্ভ টাইমে গিয়ে সে রিভিশন দেওয়ার পুরো সবগুলো আবার মেন জিনিসগুলো রিভিশন দিল, দেওয়ার পরে সেখানে ফিজিক্সের গাণিতিক সমস্যা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যখন পড়বে সেভাবে, কেমিস্ট্রির ক্ষেত্রে গাণিতিক সমস্যার জন্য সে একদম শেষে সময় রাখবে। এখন যদি শুরু থেকে ভুলটা কোথায় হয় খেয়াল করে দেখো, শুরু থেকে অনেকে গিয়ে প্রত্যেক চ্যাপ্টারে ম্যাথ নিয়ে বসতেছে, হ্যাঁ, এটা তো অনেক সময় চলে যাচ্ছে। তাহলে একটা চ্যাপ্টার পড়ার সময় তার আগে অনুশীলনের এমসিকিউ, ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে অনুশীলনের এমসিকিউ আগে পড়ে ফেলা উচিত। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার অনুশীলনের এমসিকিউ পড়ার পরে দেন সে চিন্তা করতে পারে এবার ভেতরে আমরা আমাদের জায়গা থেকে কোনো কিছু পড়তে নিষেধ করি না, কিন্তু তোমার অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট হাতে নিয়ে একটা প্রায়োরিটি লিস্ট থাকতে হবে। সেই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে বেশিরভাগ প্রশ্ন থাকার সম্ভাবনা, সেগুলো আগে শেষ করে দেন নেক্সট এইভাবে যাওয়া উচিত। তার মানে আগের মতো করে এখন কিন্তু তুমি একেবারে ডিটেইল শুরু থেকে পড়বা, তাহলে কি হবে, এক চ্যাপ্টারে অনেক সময় চলে যাবে, বাকি চ্যাপ্টার দেখা যাবে তুমি পড়ার জন্য সময়ই পাচ্ছ না। এইটা করা উচিত না। তোমরা যারা অনেক ডিটেল আগে থেকে পড়ছো তাদের কিন্তু এখন স্মার্টলি পড়ার প্ল্যানের সাথে সাথে কিছু কিছু টপিক ছেড়ে যাওয়ার একটা ধৈর্যও কিন্তু থাকতে হবে। সব আগের মতো এ টু জেড সব লাইন পড়বো, ওখান থেকে আমি যেটা পড়লাম না ওখান থেকে যদি প্রশ্ন থাকে, এইভাবে চিন্তা করে যদি তুমি সব পড়তে চাও তাহলে আলটিমেটলি কিন্তু অনেকগুলো চ্যাপ্টার মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বি কেয়ারফুল। রাগিব, থ্যাংক ইউ ভাইয়া। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, এবং এটা ফিজিক্সের, এবং মাঝখানে এইভাবে অন্যান্য চ্যাপ্টারগুলো পড়বে, অন্য সাবজেক্টগুলো পড়বে। এবং যেমন হচ্ছে আমরা আমাদের প্ল্যানে 16 জানুয়ারি বৃহস্পতিবার যেহেতু বোটানি উদ্ভিদ বিজ্ঞান রেখেছি, সেখানে ফরম্যাটগুলো তাদের এরকম হতে পারে যে ফার্স্ট এই চ্যাপ্টারগুলো পড়বে, তারপরে এই চ্যাপ্টার গ্রেড 2 এর গুলো পড়বে, তারপর গ্রেড 3 এর গুলো পড়বে। তবে এখানে আমরা যে ফরম্যাট দিয়েছি এটা আমাদের একটা প্ল্যান। এখন তুমি যদি মনে করো যে না আমি এটাকে একটু আমার মতো করে চেঞ্জ করে নিতে চাই, চেঞ্জ করে নিতে পারো। কারণ কোনো সাবজেক্টেই কোনো কিছু চিরন্তন না, যে আমি একটা কিছু বলে দিলাম যে এটা গ্রেড 1 এর চ্যাপ্টার, এখান থেকেই প্রশ্ন থাকবে, এরকম নাও হইতে পারে। ফর এক্সাম্পল 2009 সাল এবং 2023-এ সবাইকে চিন্তা করা যে প্রাণী বিজ্ঞান থেকে, জিওলজি থেকে প্রশ্ন মনে বেশি থাকবে বায়োলজির ক্ষেত্রে, কিন্তু খেয়াল করে দেখো এই 2 বছর বোটানি থেকে প্রায় 20টির মতো প্রশ্ন ছিল, জিওলজি থেকে কিন্তু 10-11টি প্রশ্ন ছিল। সেই জন্য কোনো কিছুকে চিরন্তন ধরা যাবে না। আমরা অনেক সময় অনেক মানবদেহের চ্যাপ্টারগুলোকে সবসময় প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু এর বাইরেও হয়েছে যে মানবদেহের চ্যাপ্টারগুলো কিছু কিছু প্রশ্ন কোনো সময় ছিলই না, অন্য চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি ছিল, এরকম রেকর্ড আছে কিন্তু। তাহলে তুমি আগের বছরের প্রশ্ন অনুযায়ী আমরা আমাদের কথা বলি, তুমি নিজস্ব চিন্তা ভাবনা থেকে তুমি একটা প্ল্যান করতে পারো, কিন্তু তোমার আবার এটাও মাথায় রাখতে হবে কোনো কিছুই কিন্তু ফিক্স না যে এরকমই হবে, এটা বলা যাবে না। বাট তুমি এইভাবে একটা চিন্তা ভাবনা করে একটা প্ল্যানের মধ্য দিয়ে শেষ করতে পারো। ভাই আমরা এখানে আসলে প্রবাবিলিটি নিয়ে কথা বলছি যে গত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে এই রেজাল্টে আমরা আসতে পারি, তাই বলে যে প্রতি বছর এটা ফলো নাও হতে পারে, যেটার প্রতিফলন ভাই আমরা গত বছর দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কোশ্চেনস বোটানি থেকে আসছে। তো জাস্ট এটা আমাদের একটা জাস্ট প্ল্যান, তো তোমরা এটা অনেক ভালো মতো আমার মনে হয় ইমপ্লিমেন্ট করতে পারবা। তো ভাই সেম ভাবে আমাদের সবগুলো সাবজেক্টের দেওয়া ছিল ভাই। এখন আমরা চলে আসি যে কিছু স্পেশাল রিকোয়েস্ট আমাদের স্টুডেন্ট, এবং রিকোয়েস্ট গুলোর আগে আমার মনে হয় তুমি একটু যদি ওদেরকে বলো, ওরা আর একটু কনফিডেন্স পাবে। আমার মনে হয় এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই প্ল্যান থেকে কেউ যেন সরে না যাও, সবাইকেই। এখানে অনেক মানে থাকতে পারে স্কুল কলেজে তোমরা অনেক ব্রিলিয়ান্ট রেজাল্ট করছো, কলেজে টপ 10 এর মধ্যে সবসময় ছিল, হতে পারো, ঠিক আছে, কিন্তু আমি রিকোয়েস্ট করব যে ভুলগুলোর কারণে এতদিন কষ্ট করে ফাইনাল পরীক্ষার 1 ঘন্টায় গিয়ে অনেকে নার্ভাস হয়ে যায়, এবং আমি এই পয়েন্ট থেকে বলতে চাই যে এখন কিন্তু সবচেয়ে বড় খেলাটা হচ্ছে কে নার্ভাস না হয়ে মাথা ঠান্ডা রেখে রিল্যাক্স ভাবে 17 তারিখে পরীক্ষাটা দিয়ে আসতে পারবে। কোনো কিছু দিয়ে তাড়িত হওয়া যাবে না, কোনো তথ্য দিয়ে, কোনো ধরনের কোনো জায়গায় কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আসি, কোনো মেসেঞ্জার গ্রুপে আসি, কোনো কিছু দিয়ে না প্লিজ। সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নিজের মেন্টাল হেলথকে ম্যানেজ করে 17 তারিখ পরীক্ষাটা দিয়ে আসা। তারপর হচ্ছে পড়ালেখা তুমি কতটুকু কি এতদিন করছো এবং এই কয়েকদিন তোমার কি হবে এটার উপরে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি আমরা দিচ্ছি তোমার মেন্টাল হেলথ। তুমি ঠিক মতো চিন্তা করতেছো, তুমি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিয়ে আসতে পারতেছো, সেটা যদি মেনটেন করতে হয় অবশ্যই এগুলো মেনটেন করতে হবে। হ্যাঁ, অ্যাজ এ স্টুডেন্ট অ্যাডভাইজার ভাইয়া, আমি আমার স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে বা আমি আমার পরীক্ষার আগের রাতে কি কি ধরনের প্রবলেমস বা কি কি ধরনের ব্যারিয়ার ফেস করছি, এগুলো থেকে আমি এই কয়েকটা অনুরোধ করবো আমাদের আজকে দর্শকদের প্রতি, যারা দেখছো আমাদের আজকের লাইভটা।
প্রথম যে পয়েন্টটা 16 জানুয়ারি মানে পরীক্ষার আগের দিন বৃহস্পতিবার বেশি রাত জেগে পড়া উচিত নয় এবং রাত 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়া ভালো। এটা আমি বলবো যে অনেক 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 গুরুত্বপূর্ণ একটা স্টেপ, আমি সবচেয়ে ভাইটাল স্টেপ আমি বলবো। আমার একটা ফ্রেন্ড ছিল যে খুবই ভালো রেজাল্ট করতো আমাদের কোচিং এক্সামগুলোতে, বাট মেইন এক্সামে গিয়ে তার মাথা নাকি প্রথম 5-10 মিনিট নাকি ব্ল্যাঙ্ক ছিল। এটা মেইন কারণ কি হতে পারে ভাই? তাকে জিজ্ঞেস করলাম যে এটা মেইন কারণটা কি, ও বলে কি রাতেবেলা ঘুম আসছিল না, ঘুম আসতে আসতে 3-4 বেজে গেছে। তো এই ক্ষেত্রে আমি বলবো ভাই, একটু আগে যে পয়েন্টটা উল্লেখ করলেন যে পরীক্ষার কয়েকদিন আগে থেকে আমাদের এই বায়োলজিক্যাল ক্লকটা বা স্লিপ প্যাটার্নটাকে আমাদের ঠিক মতো আনতে হবে, যেটা হলো রাত 12টায় আমি ঘুমিয়ে পড়বো বা 11টায় ঘুমিয়ে পড়বো, পরের দিন সকাল 6টা-7টার মাঝখানে উঠে পড়বো। এই প্যাটার্নটা তুমি যদি এখন থেকেই গড়ে তুলতে পারো, দেখবা পরীক্ষার আগের দিনও তোমার অনেক ভালো মতো ঘুম চলে আসছে। এই ঘুম আসাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং দেখবা যে সবসময় কোশ্চেন কিন্তু তোমার মন মতো হবে না, কিছু কোশ্চেন তোমার একটু আয়ত্তের বাইরে আসবে, সেগুলোর ক্ষেত্রে ভাই কমন সেন্স অ্যাপ্লাই করতে হয়। রাইট, আমার ওই কোশ্চেন প্যাটার্ন গুলোতে আমরা একটু যাবো। তোমার এই স্টোরির সাথে আমি আর একটা বিষয় শেয়ার করতে চাই। খুব রিসেন্ট টাইমের মধ্যে, খুব সম্ভবত উইদিন 3 উইকস এর মধ্যে, লাস্ট 3 উইকস এর মধ্যে আমাদের এক প্রাক্তন স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল। সে সে এমনি অন্য একটা বিষয়ের আলোচনার পরিপ্রেক্ষিতে কথা হচ্ছিল। সে তখন তার আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তোমার পরীক্ষার আগের 1 সপ্তাহ তুমি কি কি প্রবলেম ফেস করেছো এবং সেগুলোর ব্যাপারে তোমার অপিনিয়ন কি? তো সে বলতেছিল যে আমি আসলে পরীক্ষার প্রায় 15 দিন আগে থেকেই অনেক বেশি একটু ডিপ্রেশন কাজ করতেছিল, মনে হচ্ছিল যে ঠিক টাইমে সব পড়া শেষ হচ্ছে না। এবং সে এটা শেয়ার করতেছিল যে আমার মনে হয় যে মানে সবকিছু ডাবল ডাবল দেখতেছিলাম, মানে এত স্ট্রেস নিয়ে ফেলছে। এবং সে পরীক্ষার আগে রাতে ঠিক মতো ঘুমাতেই পারেনি, এবং পরীক্ষার দিন গিয়ে সে রোল নাম্বারের সিরিয়াল নাম্বারে একটা খুব সুন্দর রোল নাম্বার বা সিরিয়াল নাম্বারে কোনো একটা বৃত্ত ভরাট ভুল করার পরে তাকে আবার নতুন ভাবে কোশ্চেন দেওয়া হয়েছে। এইভাবে প্রায় 10টা-15 মতো সে আবার সেকেন্ড কোশ্চেন আবার পরীক্ষা দেওয়া শুরু করছে। এটা কিন্তু তুমি চিন্তা করো যে এরকম সিচুয়েশন আমাদের পুরো এতদিনের কষ্ট নষ্ট করে দিতে পারে না। তো এই জন্য কথা হচ্ছে যে এখন প্রায়োরিটি হচ্ছে নিজেকে ঠিক রাখা, আসলে নিজেকে সামাল দেওয়াটা এখন সবচেয়ে বেশি জরুরি। এবং তারপরেও কিন্তু তার রেজাল্ট খুবই, মানে আমি বলবো যে টপ 8 মেডিকেল কলেজের মধ্যে আসছে, না হলে হয়তো তার ঢাকা মেডিকেল কলেজে হয়ে যেত। এই জন্য আমাদের এরকম অভিজ্ঞতা আমরা যখন দেখি যে মানে আমাদের প্রতিষ্ঠানগুলোতে সে ভালো রেজাল্ট করলো, কলেজে ভালো ছিল, তাহলে সে গিয়ে তার রেজাল্টটা কেন তার ওইটার সাথে ম্যাচ করলো না কেন? যদি আমরা তাকে ডিটেল জিজ্ঞেস করি, আলটিমেটলি এটাই আমরা পাই যে আগের 7 দিনে সে ওই সারা রাত জেগে পড়ি, মানে মাত্র এখন যদি 5 ঘন্টার বেশি ঘুমানো যাবে না, তোমার আগে কনফার্ম করতে হবে যে আমি একটা খুব ফ্রেশ একটা ঘুম আমার হয়েছে কিনা, তারপরে তুমি পড়ালেখা করতে যাও। আমার পড়ালেখা শেষ হয়েছে তারপরে ঘুমাবো ব্যাপার না, তোমার আগে ভালো ঘুম হয়েছে কিনা তারপর পড়ালেখা করো, প্রায়োরিটিটা চেঞ্জ করতে হবে। এবং ভাই আমি আগের দিন রাতের কথা যে বলি ভাই, যেহেতু আমি এটা ফেস করে এসেছি, তো আগের দিন রাতে বেডে ঘুমাতে গেলে আমাদের একটা ইনফরমেশন মনে পড়ে যায়, এটা জানি কি ছিল, তখন আমি আবার বেড থেকে উঠে গিয়ে আবার দেখে আবার এটা করতে কিন্তু ভাই 1 ঘন্টা চলে যায়, এই যে অযথা চলে যায়। মানে এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা মাস্কিং একটা তৈরি হয়ে যায় কিনা। আমি তো বিশ্বাস করি যারা পড়ালেখা করছে তাদের সবকিছু ব্রেনে সেট করাই আছে, তারা অপশন দেখবে, উত্তর মনে পড়বে অটোমেটিক্যালি। এখন তুমি তো এটা বললা, কেউ কেউ এটা করে, ধরো বোটানি পড়তে বসছে, হঠাৎ করে মনে হলো যে জুলজি মানবদের প্রতিরক্ষা, এটা মনে করতে পারতেছি না, বোটানি বাদ দিয়ে তখন জুলজি মানবদের প্রতিরক্ষা বই খোঁজা শুরু করছে। এটা তো ঠিক না। তুমি যেটার মধ্যে আছো এইটা তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি ওই মুহূর্তে যেটা পড়তেছো ওইটার সাথে সাথে তুমি মেমোরাইজ করতে পারো কিনা, এইটাই। তুমি গতকাল কি পড়ছো, ইভেন তুমি আজকে দুপুরে কি পড়ছো, এইটা জাজমেন্টের মধ্যে যাওয়া ঠিক না। অনেকে হয়তো ভাবে যে সব ভুলে যাচ্ছে ভাই, এটা কমন, আমি যা পড়ি ভুলে যাচ্ছি, বাট আমি বলবো যে ভুলে যাওয়াটা খুবই কমন টেন্ডেন্সি। পরীক্ষার হলে যাও, কোশ্চেন দেখো, ইনশাআল্লাহ সবকিছু ভাই আবার ভালো মতোই মনে পড়ে যাবে। অফকোর্স। এবং আমার কাছে মনে হয় যেটা যে সবচেয়ে বড় ক্ষতির কারণ হচ্ছে এইভাবে নিজেকে অযথা একটা জাজমেন্টের মধ্যে ফেলে কনফিডেন্সটাকে হারানো, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে রাইট। এটা করাই যাবে না রাকিব। আমার মনে হয় যে সেকেন্ড পয়েন্টে আমি যেটা আসলে 17 জানুয়ারি শুক্রবার সকাল 6টা থেকে 6:30 মাঝখানে ঘুম থেকে উঠে আমাদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে এবং 8টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে থাকা উচিত। ভাই আমি যে ঢাকার পার্সপেক্টিভ চিন্তা করি ভাই, পরীক্ষার দিন কিন্তু ভাই অনেক বেশি ট্রাফিক। যেমন ধরো তেজগাঁও কলেজ কেন্দ্রে যদি পরীক্ষা হয়, ফার্ম গেটে, যেটা যারা ধরো উত্তরা থেকে আসবে, ক্যান্টনমেন্ট থেকে যারা আসবে, বা এই মিরপুর থেকে এরিয়া থেকে যারা আসবে, এই সাইড থেকে, এখানে কিন্তু প্রচুর জ্যাম থাকে। বিশেষ করে আমি উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিং এ যে পরীক্ষা হয়, ঢাকা মেডিকেল কলেজ সেন্টারের পরীক্ষাগুলো যেখানে হবে,
এইখানে শাহবাগ থেকে শুরু করে এমন হয় যে মানে হেঁটে তারপরে সেন্টার পর্যন্ত যেতে হয়। যেমন তোমার ধরো মতিঝিল আইডিয়াল কলেজের যে যাদের সিট পড়বে তাদের কিন্তু ধরে নিতে হবে যে কমপক্ষে 1/2 কিলোমিটার দূর থেকে হেঁটে তারপর যেতে হবে। মানে এমন না যে আমি একদম চিন্তা করলাম যে আমি একেবারে কলেজ গেটে বা কেন্দ্র গেটে গিয়ে রিক্সা থেকে নামবো, গাড়ি থেকে নামবো, এটা অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। এবং খুবই দুঃখজনক হবে যদি পরীক্ষার দিন সকালে তোমার দৌড়িয়ে দৌড়িয়ে পরীক্ষার হলে যেতে হয়। এবং তুমি দেখো আমি কেন বলতেছি, এই আমরা মেডিকেল পক্ষ থেকে এই যে ভিন্ন সেন্টারে স্টুডেন্টদের পরীক্ষা নিয়েছিলাম তাদের মেন্টাল ম্যাচুরিটিকে আরো একটু ভালো করার জন্য আমি নিজে যে কয়েকটা কেন্দ্রে আমার যাওয়ার সুযোগ হয়েছে। যেমন আমি ফার্মগেট কেন্দ্রে একদিন ছিলাম, আমাদের তেজগাঁও কলেজ কেন্দ্রে। তুমি দেখো এটা একদিন না এবং একজন দুইজন না, অনেকেই 10টা 5-এ আসতেছে, 10টা দৌড়ে দৌড়ে আসতেছে। কেন রে ভাই, একটা বড় পরীক্ষা হবে, কেন তুমি এই কাজ তুমি কেন করবা? তুমি মানে ওই 8 ঘন্টায় তুমি এমন কি পড়ে কি শেষ করে ফেলছো? ওই 1 ঘন্টায় পড়ে কি এমন কি হচ্ছে? তো এই জন্য আমার কাছে মনে হয় যে এইটা এত বড় একটা পরীক্ষা, সকালবেলায় আমি এইটা রিভিশন দিব শুক্রবারে পড়ে তারপর যাব, এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা, অযৌক্তিক চিন্তা ভাবনা রাখা উচিত না। প্লিজ, যদি তুমি খেয়াল করে থাকো যতটুকুই তুমি পড়ছো পরীক্ষার হলে যদি এরকম দৌড়িয়ে দৌড়িয়ে যেতে হয় যে আমি বাসা থেকে একটু দেরি করে বের হয়েছি, দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছি, তাহলে তুমি চিন্তা করো তুমি এতদিনে এত কষ্ট করে আসলা, পুরো কষ্টটাকে এভাবে নষ্ট করার কি কোনো মানে হয়? কোনো যুক্তি হয়? হয় না কিন্তু। এবং দুঃখজনক রাগিব, আমরা এই যে এখন বলতেছি না, তারপরেও তুমি দেখবা যে অনেকে সকালে উঠে রাত জাগতেছে, সকালে উঠে 6টা থেকে 7টা আমি কেমিস্ট্রি একবার লাস্ট একবার দেখতে হবে, 7টা থেকে 8টা দেখতে, 8টার সময় বের হই, আর এখান থেকে যেতে 8 ঘন্টা লাগে। তোমার কোনো ধারণাও নাই কি পরিমাণ ট্রাফিক থাকবে। এবং এখানে না শুধু রাগিব, ময়মনসিংহ বলো, চট্টগ্রামে বলো, বিশেষ করে ইদানিং কালে যেসব শহরগুলোতে অটো যেগুলোতে বেশি, এইখানে যে পরিমাণ ট্রাফিক হয় চিন্তার বাইরে। আরেকটা জিনিস আমরা দেখতে পাই জ্যাম লাগার অন্যতম কারণ পরীক্ষা দিতে হবে একজন, তার সাথে কিন্তু অনেকজন যায়, অনেক 4-5 জন চলে যায় অনেকের ক্ষেত্রে, অনেক মানে যার কারণে কিন্তু নরমালি যে পরিমাণে স্টুডেন্ট তুমি চিন্তা করতেছো এই কেন্দ্রে পরীক্ষা দিবে তার থেকে 3 গুণ 4 গুণ বেশি মানুষ ওখানে যাচ্ছে। এবং সব অভিভাবকরাই চেষ্টা করে কি তার বাচ্চাকে একেবারে গেট পর্যন্ত গিয়ে ভিতরে দিয়ে আসা যায় কিনা। তাহলে কি পরিমাণ প্রেসার, এরকম একটা সিচুয়েশন পার হয়ে গিয়ে আবার নিজের রোম নাম্বার খুঁজে বের করে সিটে বসা। তাহলে একজন স্টুডেন্ট তো আসলে এই সিচুয়েশন গুলো দেখে আসে নাই। তার সামনে হাসান স্যারের বই, আজমত স্যারের বই, হাজারি স্যারের বই, ইসাক স্যারের বই, সাধারণ জ্ঞান ইংরেজি, তার তো ওই এক্সপিরিয়েন্স, বিশেষ করে যারা ফার্স্ট টাইম যারা এক্সাম দিচ্ছে, সেকেন্ড টাইমাররা হয়তো এই জায়গায় একটু সুবিধাপ্রাপ্ত বলবো, এটা একটা সুবিধাপ্রাপ্ত সেকেন্ড টাইমাররা, যেহেতু এই সিচুয়েশন তারা ফেস করে আসছে। ফার্স্ট টাইমাররা এই দৃশ্যটা তাদের চোখের সামনে নাই। তোমরা একটু কল্পনা করতে থাকো, সম্ভব হলে আমাদের কাছে যদি কোনো ভিডিও ক্লিপ থাকে কি পরিমাণ ধাক্কাধাক্কি ওখানে হয়, আমরা আমাদের গ্রুপে বা পেজে আমরা এটা শেয়ার করবো। সাইফুল, তুমি এটা একটু নোট রাখো যে এটা একটু দেখানো দরকার, যে এই যে যারা সকালবেলায় শুক্রবার সকালে একটা সুন্দর সাজানো সুখের সংসার চিন্তা ভাবনা করতেছো যে এই রিভিশন দিব, প্লিজ এটা করা যাবে না। রাগিব, আর ভাই আরেকটা আমি টেন্ডেন্সি দেখি যে স্টুডেন্টদের পরীক্ষায় হলে ঢোকার 1 মিনিট আগেও দেখি বই পৃষ্ঠা উল্টে থাকে। মানে তাদের ভাব যে আমি এই 1 পৃষ্ঠা পড়লে এখান থেকে কমন চলে আসবে। মানে এটা জাস্ট নিজের মানে নার্ভাসনেসটা বাড়ানো। অনেক করে তুমি লাস্ট মিনিটে পৃষ্ঠা উল্টাচ্ছ, এমন একটা ইনফরমেশন দেখলাম যেটা তুমি পড়ো নাই, তখন কিন্তু ভাই আমার একটা কনফিডেন্স কিন্তু লো হয়ে যাবে যে এতদিন ধরে আমি বইটা পড়লাম, এই জিনিসটা আমার চোখে পড়লো না কেন। এটা কিন্তু ভাই আমি বলবো যে একটা নার্ভাস ব্রেকডাউন হতে পারে। এবং আমি কখনোই মনে করি না যে লাস্ট মিনিটের পড়া দিয়ে তোমার খুব একটা আহামরি রেজাল্টে চেঞ্জ আসবে। সো আমি বলবো পরীক্ষার হলে যাও, একদম ফ্রি মুডে যাও, ঠান্ডা হয়ে যাও, পারলে তোমার বন্ধু বান্ধবের সাথে কথা বলো, ফ্রি হও ওদের সাথে, পরীক্ষার হলের টেম্পারেচারটাকে হ্যান্ডেল করা শিখো। রাইট, তুমি যেখানে সিট পড়বে এখানে তো তোমার পরিচিত কেউ বসবে না তোমার সাথে, সব অপরিচিত, ঠিক আছে? তাদের সাথে আবার একেবারে গল্পের আসর বসানোর দরকার নেই কোনো, বাট তুমি পরিচিত হইতে চাইলে ঠিক আছে। হ্যাঁ, আবার ধরো এরকম 2-1 থাকতে পারে যারা হয়তো মেডিকেলের প্রিপারেশন ওরকম ঠিকভাবে নেয় নাই, এখন তুমি হয়তো অনেক ভালো কষ্ট করে পড়ছো, এখন সে একটু বোঝার চেষ্টা করলো যে হ্যাঁ তোমার প্রিপারেশন ভালো আছে, তাহলে পুরো 1 ঘন্টা পরীক্ষার সময় আবার তোমাকে কিন্তু ডিস্টার্ব করতে পারে, এটা মাথায় রাখতে হবে। তুমি ওখানে পুরাটাই নিজের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছ, নিজে যা জানো সেটাই তুমি অ্যাপ্লাই করে আসবা, কোনোভাবে আরেকজনকে বলা, কারণ তোমার সেট তো ডিফারেন্ট। তুমি বললা যে দোস্ত 5-এর কি হবে, 5-এর এ বললো, এখন 5-এর 5 তোমার 5 ওর 5 তো সেম না, অপশনও ডিফারেন্ট, তাহলে তুমি এখানে তো ওই প্ল্যানে যাওয়ার কোনো সুযোগই নাই। ঠিক আছে, কথা তুমি বলে একটু ইজি হলে ঠিক আছে, কিন্তু এর মানে আবার এখানে তোমার বাড়ি কোথায়, সকালে কি খেয়ে আসছো, এত মিষ্টি মধুর আলাপের দরকার নাই। আমার মনে হয় যে গার্ডিয়ান নিয়ে গেলে গার্ডিয়ানের সাথে কথা বলে আমাদের একটু ভয়টাকে বিতাড়িত করা উচিত। আমি বলবো পরীক্ষা হলে বই নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ঠান্ডা মাথায় যাও, এবং কখনোই টাইট শিডিউল নিয়ে যাবে না। টাইট শিডিউল নিয়ে গেলে একটা নার্ভাসনেস বেকার নেওয়ার কি দরকার, কোনো দরকারই নেই। আমি বলতেছি তোমার রেজাল্ট ভালো হওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে এই কদিন তোমার মেন্টাল হেলথকে ম্যানেজ করা, 1 ঘন্টা তুমি সুন্দরভাবে পরীক্ষা দিয়ে চলে আসো,
দ্যাটস ইট। বাকিটা আল্লাহ ভরসা, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা যেভাবে নির্ধারণ করেছেন, যেভাবে ভালো চাইবেন সেটাই হবে, এর বাইরে কোনো কিছু না। এবং আমাদের শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ যারা আপনারা যারা আমাদের শুনতে পাচ্ছেন, আমি ডাক্তার জুবাইদুর রহমান জনি এবং আমাদের রাগিব নূর, আমাদের দুইজনের পক্ষ থেকে, আমাদের টিচার্স প্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি একটু রিকোয়েস্ট, এই কথার মাঝখানে একটু রাখি, প্লিজ এই কয়েকদিন আপনারা স্টুডেন্টদেরকে যতটুকু সাহস দেওয়া যায়, ওদেরকে যতটুকু রিল্যাক্স রাখা যায়। এখন আপনি চাপ দিয়ে চান্স না পেলে কি হবে, এই হবে বা এই ধরনের কথাবার্তা আপনি যদি বলেন, এটা আপনি বরঞ্চ তার ক্ষতি করতেছেন। অফকোর্স আমি স্বীকার করি যে আপনারা নিশ্চয়ই পজিটিভলি বলতেছেন, আমি মেনে নিচ্ছি যে আপনারা নিশ্চয়ই সুন্দরভাবে বলতেছেন। তারপরেও যদি কারো এর ভিন্নতা থেকে থাকে, তাহলে আমাদের অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, এই মুহূর্তে হচ্ছে একজন স্টুডেন্টকে সাহস দেওয়া এবং তাদেরকে ফ্রি ভাবে চিন্তা ভাবনা করার সুযোগ করে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি বড় সাপোর্টের কাজ। এবং তাদেরকে এইভাবে বলা যে তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করেছো বলেই আমরা মনে করতেছি, এই কয়েকদিন তুমি তোমার প্ল্যান অনুযায়ী পড়ো, পরীক্ষা দিয়ে আসো, যদি রেজাল্ট ভালো হয় আমরা সবাই খুশি হব, না হলে তুমি এই জায়গায় পরীক্ষা দিয়ে তুমি পরবর্তীতে চেষ্টা করবা। এর বাইরে যদি তাকে আপনি ব্লক করে দেন যে তোমার মেডিকেল কলেজ না হলে আমাদের জীবন শেষ, আমাদের ফ্যামিলি কি, এভাবে বললে বরঞ্চ স্টুডেন্টের ক্ষতি হবে। প্লিজ আপনারা এভাবে বলবেন না। রাগিব, থ্যাংক ইউ ভাইয়া, আপনি অনেক সুন্দর করে 3টা পয়েন্ট যেটা বললাম সেটা তোমরা খুব ভালো মতো করে আমরা অ্যাপ্রিহেন্ড করতে পারছি। এবং আমি বলবো যে তোমাদের এখনকার এইম হওয়া উচিত চান্স পাওয়া না, তোমাদের এখনকার এইম হওয়া উচিত ভয় ছাড়া, নার্ভাস ছাড়া নিজের বেস্টটা দিয়ে আসা। এটা চান্স হলে হবে, না হলে না। এটাই সৃষ্টিকর্তা তোমার। রাগিব, আমার মনে হয় যে একজন স্টুডেন্ট তার যে কোনো বড় পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সে শুধু তার চেষ্টাই করতে পারে, এর থেকে বেশি কিছু করার নাই। এটা স্টুডেন্টরা তাদের নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখে আসছে না। মানে আমরা যা চাই তাই কি হয় নাকি? আমরা কোন একটা পরীক্ষায় মনে হচ্ছে যে ফিজিক্স ভালো হবে, দেখা গেলো ফিজিক্সের থেকে কেমিস্ট্রি আমার পরীক্ষা খারাপ ছিল, ওটার নাম্বার হয়তো বেশি চলে আসছে। ইংলিশে ভাবছি অনেক ভালো হবে, ওটার নাম্বার কম চলে আসছে। এটা অনেক কিছুই হয়। এটা একজন স্টুডেন্ট যদি জাস্ট নিজের লাস্ট 2 ইয়ার্স চিন্তা ভাবনা করে, হ্যাঁ, কোন স্টুডেন্ট জানতো যে তার এই বছর 2024 ব্যাচের কোন স্টুডেন্ট 23-এ জানতো যে তার পরীক্ষা অর্ধেক হয়ে বাকি অর্ধেক হবে না? জানতো কেউ জানতো না। তাহলে তুমি তোমার মানে কোন প্রক্রিয়ার মাধ্যমে, কোন কাজের মাধ্যমে তুমি 100% কনফার্ম হইতে পারবা যে না এটাই হবে তোমার লাইফে? এরকম কোনো কিছু না। প্লিজ নিজের লাইফের ইভেন্টগুলোকে হিসেব করে দেখো, আমার মনে হয় তোমার উপকার হবে। রাগিব ভাই, আমাদের 3টা রিকোয়েস্ট করা হয়ে গেছে। এখন ভাই প্রথম ধাপের যে ব্যাপারটা, পরীক্ষার হল, সেই মহেন্দ্র খন সেই 60 মিনিট শুরু হয়ে গেল। 60 মিনিট শুরু হয়ে গেল, এখন কি করব? সকাল 10টায় আমরা চলে আসছি। এখন ডাইরেক্টলি আমরা চলে আসি সকাল 10টায়। সো ভাই আরো একটু কিছু কয়েকটা পয়েন্ট ভাই, পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই খাওয়া দাওয়া করে যাবা এবং পেট কখনই ফাঁকা রাখবে না। অ্যাট লিস্ট এটা ওদেরকে বললে হবে না। কেন হবে না জানো? তুমি যতই বলো তাদের চিন্তা হলো যে মনে হয় যে না খেয়ে গেলে মনে হয় পড়া ভালো মনে থাকবে, মানে বা ভালো ইয়ে হবে না। খেয়াল করে দেখো, আমাদের নিউরনের জন্য, ব্রেনের নিউরনের জন্য কিন্তু গ্লুকোজ লাগবে। রাগিব, আমরা পড়ালেখা থেকে যা বুঝি, যা জানি, এটা ওরাও জানে যে নিউরনের পুষ্টির জন্য কি রাইট, গ্লুকোজ। তাহলে অবশ্যই প্রত্যেক দিন সকালে এখন উঠে নাস্তা করার ব্যাপারটা অবশ্যই থাকতে হবে। পরীক্ষার দিনও সেটা করতে হবে। তুমি এর আগে জীবনে যাই করো কি না করো, আগামী নেক্সট 6-7 দিন কিন্তু প্লিজ সকালে ব্রেকফাস্ট করা, দুপুরের খাবার, রাতের খাবার, এই ডিসিপ্লিনও মেনটেন করা উচিত। রাগিব, আমরা যে 60 মিনিটে চলে আসছি, একজন স্টুডেন্ট এখন 1 থেকে 100 পর্যন্ত প্রশ্ন কিভাবে মেনটেন করবে? রাগিব, বাংলা ভাষণ, ইংলিশ ভাষণ যে যারা আছে, আমাদের আজকের লাইভের সবচেয়ে মেইন ফোকাস, মানে আমরা ফোকাস পয়েন্টটাতে চলে আসছি যে সেই 60 মিনিট কি হবে, কিভাবে হ্যান্ডেল করবো সেই 60 মিনিটের ওই টেম্পারটা। ভাই তো ভাইয়া প্রথমে যে আমাদের হেডিং দেখতে পাচ্ছি, যে প্রশ্নের উত্তরগুলো একবারই সহজ। আমরা জানি ভাইয়া যে 100টা কোশ্চেন থাকে, বাট 100টা কোশ্চেন কি কঠিন হয়? মোটেও না। দেখা যায় ভাইয়া 50 to 60% কোশ্চেন অনেক পানির মতো সহজ হয়। কেন আমরা জানি ভাইয়া আমাদের প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য একটা মিনিমাম মার্কস লাগে। তো এই মার্কস যাতে সবাই যাতে ভাইয়া অ্যাকোয়ার করতে পারে, সেই জন্য কিন্তু প্রথম থেকে কিছু কোশ্চেন অনেক সহজ থাকে। এখানে 50 থেকে 60টা কোশ্চেন, আমি কয়েকটা ভাই স্যাম্পল কোশ্চেন আমরা জোগাড় করতে পেরেছি ভাই। 2015-16 শিক্ষাবর্ষে আগত কোশ্চেন, 1 ফ্যারাডে সমান কত? এটা তো মানে এমনি যে কেউ পারবে না দেখেই অপশন ছাড়াই অ্যানসার করে ফেলা যায়। সেকেন্ড কোশ্চেন দেখেন ভাই যে লুপ অফ হেনরি শরীরের কোন অঙ্গের অংশ? আমার মনে হয় এগুলো খুবই বেসিক কোশ্চেন। যারা ক্লাস 11-12 একবার হলেও বইটা ধরছো তাদের এই কোশ্চেন। এবং কেউ যদি লাস্ট 1 মাসও পড়ে থাকে, যে মেডিকেলের জন্য একদম শুরু থেকে পড়ে 1 মাস, তাদের জন্য কিন্তু আমি বলবো যে 60 থেকে 70% কোশ্চেন কিন্তু আসলে ইজি থাকে। সেগুলা অ্যান্সার এখন তুমি ধরো রাগিব, আমি মানে অনেকে জিজ্ঞেস করে যে আমার কলেজের অমুক স্টুডেন্ট ছিল, সে তো টেস্টে ঠিক মতো অ্যালাউ হয় না মনে হয়েছে, বা কলেজে তো তার পারফরমেন্স ভালো ছিল না, সে তাহলে সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। বিকজ অফ সে মাথা ঠান্ডা রেখে ওই যে 60 থেকে 70 যে ইজি কোশ্চেন থাকে, এগুলো তো সে সুন্দর মতো দিয়ে
কারেক্ট করে ফেলছে, আর তুমি অতিরিক্ত প্রেশার নিয়ে তোমার কাছে মনে হচ্ছে যে কোনো কিছু ভুল করা যাবে না, সব পারতে হবে, এইটার কারণে তুমি নার্ভাস হয়ে কিন্তু এলোমেলো করে আসছো। না, এটা করা উচিত না। অবাক হওয়ার বিষয় ভাই, সেই 60-70 অ্যান্সার করে কিন্তু অনেক চান্সও পেয়ে গেছে ভাই। হ্যাঁ, পেয়ে যাচ্ছে তো, সেটাই কথা আর কি। এই ধরনের কোশ্চেন কিন্তু থাকবে। এই কোশ্চেনগুলো তোমাকে অবশ্যই ভুল করা যাবে না। তুমি যদি ভয় পেয়ে যাও, এগুলো কোশ্চেন অ্যান্সার করতে যদি ঘাবড়ে যাও, এগুলো কিন্তু করা যাবে না। ধরেই নেবা 50-60% কোশ্চেন অনেক সহজ থাকবে। তোমার প্রথম কাজ হবে যে কোশ্চেন তুমি একবারই পারছো, একবার পরেই পারা যায় আর কি, সেগুলো তুমি অবশ্যই অ্যান্সার করে ফেলবা, এবং যেগুলো পারছো না সেগুলো স্কিপ করে ইজিলি পরের কোশ্চেনে চলে যাবে। পরের কোশ্চেন। তবে রাগিব, এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই। এখানে স্টুডেন্টদের একটা জিনিস ভুল হয়ে যায়। ধরো 1 থেকে 5 পর্যন্ত সে সুন্দর মতো অ্যান্সার করতে পারলো, 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সে পারলো না, ঠিক আছে। অনেক সময় স্টুডেন্ট করে কি, আবার 7 নম্বর গিয়ে পারলো, সে করবে কি, ওই 7 নম্বরের উত্তর ধরো এ হবে, ওই মানে বৃত্ত ভরাট করতে গিয়ে 7-এর মধ্যে না করে 6-এর করে ফেলে। হ্যাঁ, সে যে একটা গ্যাপ রাখছে, এই গ্যাপটা অনেক সময় মিস হয়ে যায়। এইটা অনেক সময় অনেক ভালো স্টুডেন্টের ক্ষেত্রে এটা হঠাৎ করে হয়ে গেলে তখন তার একটা নার্ভাসনেসের জন্য এটা একটা কারণ, পরের প্রশ্নগুলোর উত্তর করতে গিয়ে সমস্যা হয়। এই জন্য আমি রিকোয়েস্ট করবো, তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে, ধরো কোনো একটা প্রশ্নের উত্তর যদি তুমি না পারো, তাহলে তুমি এটা কোনো একটা কিছু তুমি একটু করে মার্ক করে রাখলা, একটু টান দিয়ে রাখলা, যেটা আমি পারি নাই। পরবর্তী কোশ্চেনের অ্যান্সার যখন তুমি করবে, ধরো 7 নাম্বার 7-এর এ, তখন একটু মনে মনে বলতে 7-এর এ 7-এর এ, ওই ওয়ারের মধ্যে 7 আগে দেখতে হবে, তারপরে এ দেখতে হবে। তার মানে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করার সময় আগে ওই প্রশ্ন কত নাম্বার, 13-র বি 13কে আগে ফিক্স করবো, তারপরে বি ফিক্স করবো, তাহলে কিন্তু সিরিয়াল ব্রেক হওয়ার পসিবিলিটি কম। আমি এটাও বলে রাখি, তোমার সেটের মধ্যে এমন হইতে পারে যে তোমার প্রথম 3টা কোশ্চেন তুমি দেখোই নি কখনো, মানে তুমি ধরো বাংলাদেশের সবচেয়ে ভালো স্টুডেন্ট নিজেকে মনে করতেছো, সবচেয়ে ভালো, সবচেয়ে আমি বেশি ভালো করছি, সব জায়গায় আমি ফার্স্ট হয়েছি সব জায়গায়, তারপরে হইতে পারে প্রথম প্রশ্নটা তোমার হয়তো তোমার সেটের মধ্যে সবচেয়ে কঠিনটা পড়ে গেছে, ওকে, বাকি 99টা আছে সেগুলোর জন্য তুমি যাও। অতএব কোনো প্রশ্ন, এগুলো হচ্ছে অনেকটাই আমি বলবো যে আনফরচুনেটলি তোমার প্রশ্নের মধ্যে কিছু ট্র্যাপ থাকে, এরকম হচ্ছে প্রথম 2-3টা কঠিন হয়ে গেছে, মাঝখানে কিছু কঠিন পড়ছে, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, এগুলো একটা ট্র্যাপ, এগুলো নিয়ে কোনোভাবেই থেমে যাওয়া যাবে না, নেক্সট কোশ্চেনে যাও তুমি 1 থেকে 100 পর্যন্ত। ভাই আমি যদি আমার মানে এক্সপেরিয়েন্স শেয়ার করি, প্রথম 5টা কোশ্চেনের মধ্যে আমি কোনো 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারিনি ভাই। আমার সময় ভাই, আমার 5টা কোশ্চেনই, তাহলে তুমি ধরে নিবা প্রথম 5টা কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারছো না, তুমি ধরে নিবা এই 5টা সেই 5টা কোশ্চেন যেগুলো সবচেয়ে কঠিন। বাংলাদেশের অনেকেই এগুলো অ্যান্সার, মানে ম্যাক্সিমাম এই অ্যান্সারগুলো করতে পারবে না। তো এই কনফিডেন্সটা নিয়ে তোমাকে নেক্সট কোশ্চেনে আগাতে হবে। কোনো কোশ্চেন পারছো না, সিম্পলি পরের কোশ্চেনটা অ্যান্সার করার সময় একটু কশাস থাকবা যে তুমি আগেরটাতেই অ্যান্সার করে ফেলছো কিনা, এটা একটা পয়েন্ট। এবং মোটেও কোনো ধরনের ডিসঅ্যাপয়েন্টেড হওয়া যাবে না, ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না যে তুমি কোশ্চেন অ্যান্সার করতে পারলা না। অনেক কোশ্চেন থাকবে যাতে কেউ না পারে, এরকম ভাবেই থাকবে। এখন তুমি সেটাই, তুমি এটার জন্য তো মানে তোমার তো 100-তে 100 পেতে হবে এরকম কোনো কিছু না। কোনো ফার্স্ট কিন্তু ভাই 100-তে 100 পায় না ভাই। না, সেটাই বলতেছি। আমরা ধরো ফার্স্টকে যদি বিবেচনা নাও নেই, ধরো ডিএমসি মার্কস যদি চিন্তা করি, বা পাবলিক মেডিকেল কলেজের মার্কস যদি চিন্তা করি, ঠিক আছে, তাহলে তোমার সব পারতে হবে এরকম কোনো কিছু না। তাহলে তুমি কোনো একটা ধরো 10 নম্বর প্রশ্নের অ্যান্সার পারো না, 11 নম্বরও পারো না, সমস্যা কি, তুমি নেক্সট কোশ্চেনে যাও। আমরা উইথ কনফিডেন্স নেক্সট কোশ্চেনে শিফট করে ফেলবো। জি, রাগে ভাই আমরা পরের যে ক্যাটাগরি কোশ্চেন হতে পারে সেটা হলো ভাই যেগুলো পরের টপিকের মধ্যে দ্বিতীয় ধাপে এটা আর কি। হ্যাঁ জি ভাই, বাট আমার কোশ্চেনটা অ্যান্সার করতে হলে একটু ভাই দ্বিধাদ্বন্দ্বে পড়তে হচ্ছে। তো সেগুলো ক্ষেত্রে যদি আমরা অপশন 2টার মধ্যে আসতে পারি, তাহলে সেগুলো আমাদের অ্যান্সার করা উচিত কিনা এই নিয়ে ভাই আমাদের পরের পয়েন্টটুকু। মানে প্রথম ধাপে যে সবগুলো ইজি কোশ্চেনগুলো শেষ করলো, এরপরে দ্বিতীয় ধাপে এসে এগুলো এই টাইপ প্রশ্নগুলো, ধরো ক্লাভিকলের বৈশিষ্ট্য, অথবা ধরো ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য 9 কোনটি, প্রভাবকের বৈশিষ্ট্য 9 কোনটি, এই টাইপ প্রশ্ন যদি আসে, তাহলে সেক্ষেত্রে তখন ওগুলো একটু চিন্তা ভাবনা করে সত্য মিথ্যা টাইপ, যেগুলো সত্য মিথ্যা টাইপ, বিশেষ করে তোমরা নিশ্চয়ই খেয়াল করবে বায়োলজিতে, জিওলজি এবং বোটানিতে যত সত্য মিথ্যা টাইপ প্রশ্ন ম্যাক্সিমামই কিন্তু ওই যে যত পার্থক্যের ছকগুলো আছে এগুলা থেকে কিন্তু আসে। তার মানে যদি সত্য মিথ্যা টাইপ প্রশ্ন আসে, তাহলে তুমি মাথায় রেখে দাও এটা, ধরো মাইটোসিস মিওসিসের পার্থক্যটা কি হবে, ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসের পার্থক্য কি হবে, ভেক্টর রাশি স্কেলার রাশির পার্থক্য কি হবে, ওই ধরনের পার্থক্যের ছকগুলা থেকে কিন্তু আসে। নিম্নের কোনটি সত্য নয়, নিম্নের কোনটি মিথ্যা, এগুলা আসে। নিম্নের কোনটি সত্য বলে ভুল হয়, যদিও একদম স্ট্রেট ফরওয়ার্ডই থাকে, ওগুলা একসময় ছিল, এখন আসলে থাকে না। তো সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো দ্বিতীয় ধাপে তুমি অ্যান্সার করতে পারো, যেগুলো একটু বেশি চিন্তা করতে হয় রাখি। এক্স্যাক্টলি। তো তুমি এগুলো প্রথমে তুমি ইজিগুলো অ্যান্সার করে ফেলো, তারপরে ঠান্ডা মাথায় তুমি কিন্তু একটা কনফিডেন্স কাজ করবে যে আমি অলরেডি 50% মার্ক করে ফেলছি। তো পরবর্তী তুমি একটু সময় নিয়ে এগুলো একটু ভেবে অ্যান্সার করবা, যেই কোশ্চেনকে যেভাবে হ্যান্ডেল করা উচিত আমরা সেভাবেই হ্যান্ডেল করবো। তো ভাই পরের যে আমাদের থার্ড ক্যাটাগরির যে টাইপের কোশ্চেন, সেটা হলো যে প্রশ্নের উত্তরগুলো কমন পড়ে নাই, কিন্তু চিন্তা করলে ধারণার উপর ভিত্তি করে বা একটা কমন সেন্স অ্যাপ্লাই করে অ্যানসার করা যায়। হ্যাঁ, এরকম 2-4টা কোশ্চেন থাকতে পারে। ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো যেগুলো সেগুলো হচ্ছে একদম তৃতীয় ধাপে।
যাবে। কোনো অবস্থাতে যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, ম্যাথমেটিক্যাল প্রবলেম আগে সলভ করা উচিত না। ইভেন আমি রাগিব, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি যদি এরকম বলি যে যদি এরকম থাকে যে 5+5 সমান কত হবে, এটাও অ্যান্সার করবো না। করা উচিত না। 5+5 কত 10 হবে, এটাও করবো না ম্যাথমেটিক্যাল। হ্যাঁ, দেখা যেতে পারে আমার ব্রেন ওখানে নার্ভাসনেসের কারণে 5+5 11 ভাবছে। সো তুমি যদি প্রথমে নার্ভাসনেসের ঠেলায় ম্যাথমেটিক্যাল প্রবলেমস অ্যান্সার করতে যাও, দেখবে তোমার অ্যান্সার মিলছে না, তোমার অ্যান্সার অপশনই নাই, তোমার মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন কাজ করবে যে এত সহজ জিনিস আমি পাচ্ছি না। এবং এক একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু একটু বেশি সময় নেয়। ধরো এমনও হতে পারে যে ধরো ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, তারপরে ওই ম্যাথমেটিক্যাল প্রবলেম চলে আসছে, এগুলো একটা ট্র্যাপ, আর এটার মধ্যে যাওয়াই উচিত না। দেখবে যে ওই কোশ্চেন অ্যান্সার করলে তুমি 1 পাচ্ছ, বাট সেই 1 মার্কের কোশ্চেন তোমার আরো 10টা কোশ্চেনের সময় খেয়ে ফেলছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আগে তুমি ইজিগুলো তোমার পাড়ার মধ্যে একবারই পারবে সেগুলো অ্যান্সার করো, তারপরে আমরা সেকেন্ড যখন আমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব বা অ্যান্সার করব, তখন আমরা ওই কোশ্চেনগুলো অ্যান্সার করব। আমরা যদি নেক্সট দেখি দুইটা পয়েন্ট, যেমন কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করে যে কোন প্রশ্নের উত্তর করা উচিত না, মানে এরকম কি হয় যে উচিত না এরকম। হ্যাঁ, এরকম রাগিব আমি বলবো যে কিছু কিছু প্রশ্ন, যেমন 12-13তে আমরা এরকম একটা প্রশ্ন পেয়েছিলাম যে হিলিয়াম কত তাপমাত্রায় সুপার ফ্লুইডে পরিবর্তন হয়। ওই সময়কার জন্য এই তথ্যটা ছিল না, পরবর্তীতে হয়তো কোনো জায়গায় কোনো বইয়ের মধ্যে অ্যাড হয়ে থাকতে পারে। রাগিব আমরা এটাও পেয়েছি যে নিচে কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। তার মানে হচ্ছে যদি তোমার পড়ার মধ্যে একদমই না থাকে, অথবা ধরো কোনো একটা কঠিন সংখ্যা দিয়ে দিচ্ছে যে সংখ্যার চার্ট তুমি পড়োই নাই, কারণ অনেকগুলা সংখ্যার চার্ট তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে আছে, ধরো এক পরিবেশ রসায়নে কত সংখ্যার ছক দেওয়া আছে, ঠিক আছে, যদি না পড়া থাকে সেটা তুমি অ্যান্সার স্কিপ করতে পারো, ওটা ব্ল্যাঙ্ক থাকুক, মানে ওইটা তুমি উত্তর না করতে পারো। এরকম 2-3টা কোশ্চেন, 4টা-5টা কোশ্চেন এটা হতে পারে যে না অনেক টাফ হয়েছে, যেটা তোমার কোনোভাবেই পড়া নাই, সেটা তোমার ইংলিশের কোনো ওয়ার্ড মিনিং হতে পারে, অথবা সাধারণ জ্ঞানের কোনো একটা 2টা প্রশ্ন হতে পারে যেটা তোমার কোনোভাবেই পড়ার মধ্যে ছিল না। তো এগুলো আমার মনে হয় আমরা স্কিপ করতে পারি। রাকিব, আরেকটা বিষয় হচ্ছে দেখো যে পড়া না থাকলেও কি মানে পড়োই নেই তুমি, এরকম অপশন দেখলে কি বোঝা যায়? যেমন খেয়াল করো 12-13তে এরকম একটা প্রশ্ন ছিল, এবং পরবর্তী ইয়ারেও আমরা এটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি এখানে, কিন্তু পরবর্তী ইয়ারেও আমরা পেয়েছি যে তোমার ধরো 4টা অপশন, যে নিম্নে কোন তথ্যটি নেফ্রনের জন্য প্রযোজ্য। তুমি খেয়াল করে দেখো ABCD পড়লে বোঝা যায় যে সি আর ডি এর মধ্যে এক জিনিসকেই অল্টার করা হয়েছে, তার মানে কনফার্ম সি আর ডি এর মধ্যে কোন একটা উত্তর হবে, এ বি এর মধ্যে কিছু হবে না। এই ধরনের কোন কোশ্চেনও কিন্তু থাকে, তখন কিন্তু এটা ইজিলি তোমার পক্ষে ফাইন্ড আউট করা সম্ভব। এটার ব্যাপারে তুমি একটু খেয়াল রাখবা যে 4টা অপশন কিন্তু একদম ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে এটা তো এমন হতে পারে না যে নেফ্রন একটোডার্ম মেসোনম 2 জায়গা থেকে আসবে, এরকম তো হওয়ার কথা না, ঠিক আছে। তার মানে উত্তর এখানে যে কোনো একটা কিছু এবং ডি এর মাঝখানেই আছে আর কি। রাইট রাকিব, আমরা নেক্সট যদি পরেরটাতে চলে যাচ্ছি আমরা ভাই, একটা অনেক ইম্পর্টেন্ট, এটা তুমি যদি বলো মানে হোম নোটিস আমি বলবো, তোমাদের টেক অ্যাওয়ে নোটিস। তো সেক্ষেত্রে ভাই বলা আছে যেটা যে 100 নম্বরের যে আমাদের মানে পরীক্ষাগুলোতে সবগুলো প্রশ্নের উত্তর পারবে, এটা কিন্তু মানে ভাবা আমার মনে হয় খুবই বড় একটা বোকামি। এক্ষেত্রে কোশ্চেনটা এমনভাবে বানানো হয় যাতে কিছু কোশ্চেন থাকবে যেটা সবার জন্যই কঠিন, তোমাকে সহজ কঠিন কোশ্চেনগুলোকে কঠিন কোশ্চেন মতোই আমার হ্যান্ডেল করতে হবে। একটা ব্যাটসম্যানের কথা তুমি ভাবো, একটা বলার অনেক ভালো বল করলো, একদম ইয়র্কার ফেলে দিছে, ব্যাটসম্যানকে ওই ইয়র্কার বলে 6 মারার চেষ্টা করবে? আমার মনে হয় কখনই না, সেটাকে ঠেকাই খেলবে। তো তুমি একটা কোশ্চেন যদি তুমি এমন পাও যেটাকে তুমি মানে একদমই কখনো শোনো নাই, যে 4টা অপশনকে তোমার ঠিক মনে হচ্ছে, বা 4টা অপশনকে ভুল মনে হচ্ছে, আমি বলবো তাহলে তোমার এটা পড়ার মধ্যে আসেনি, তুমি ইজিলি এটাকে স্কিপ করে চলে যাও। ওগুলো অ্যান্সার করা আমার মনে হয় জাস্ট ভুল করার মতোই আর কি। এবং আরেকটা জিনিস তোমরা হয়তো দেখবা যে কিছু জানা জিনিস আমাদের ভুল হয়ে যায় ভাই, আমরা তো মানুষ ভাই, কিন্তু জানা জিনিস ভুল হয়ে যায়, এমন 2-1টা কোশ্চেন থাকবে যেটা তুমি জানো বাট হয়তো ভুল হয়ে গেল, ইনস্ট্যান্ট ধরা পড়ে সি এর জায়গায় ডি করে ফেলছে, ইটস ওকে। এগুলো হবেই, মানুষের মাত্রই ভুল, এগুলো হবেই। সো এগুলো তুমি আগেই তোমাদেরকে এগুলোর ব্যাপারে অ্যাওয়ার করা হচ্ছে যাতে তোমরা অলরেডি এটা নিয়ে প্রিপেয়ার থাকতে পারো। সো পরীক্ষা হলে দেখা গেল 5-এর সি না দাগিয়ে তুমি 5-এর মনে করো ডি দাগিয়ে ফেলেছো, সেটা একটা ভুল। এই ভুলটাকে ভুল হিসেবে মেনে নিই, গেছে, ঠিক আছে, তুমি পরে কোশ্চেন, ঠিক আছে। সো এটাকে ভুলকে ভুল হিসেবে ধরে নিবা, নিয়ে পরে ওইটা নিয়ে ভাবতে গিয়ে পরে কোশ্চেনগুলোতে তুমি সময় খাও বা পরে কোশ্চেনগুলোতে তুমি ঝামেলা করো, তাহলে তো এটা জাস্ট নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। আমি বলবো যে ভুল করো অথবা না জানার মধ্যে আসুক, সিম্পলি স্কিপ করে পরে কোশ্চেনে চলে যাও। তো ভাইয়া আমরা অনেক সময় নষ্ট করা উচিত না আমাদের আসলে এই কোশ্চেন গুলোতে আর কি ভাইয়া। জি সেটাই। তো ভাইয়া তারপরে যেটা ভাইয়া যে পরীক্ষার হলে যা যা নিয়ে যাবে এটা অলরেডি অ্যাডমিট কার্ডের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে সেখানে প্লাস্টিকের একটা ফাইল, আমার মনে হয় সবাই স্বচ্ছ, যেটা ট্রান্সপারেন্ট, বাইরে থেকে ভেতরে কি আছে দেখা যায়, এরকম একটা ফাইলের ভিতরে তোমার কালার প্রিন্ট প্রবেশপত্র, যেটা অ্যাডমিট কার্ড যেটা তোমরা ডাউনলোড করবে সেটা কালার প্রিন্ট, অফকোর্স কালার প্রিন্ট নিয়ে যাবে।
এইচএসসি বা সমমানের যারা অন্য যে ইয়াতে আসো তাদের যে পরীক্ষার প্রবেশপত্র যেটা ছিল রেজিস্ট্রেশন কার্ড যে কোনো একটা নিয়ে গেলেই চলবে। এবং আমরা সাজেস্ট করব মেইন কপি যারা সেকেন্ড টাইম এক্সামিনি, তোমাদের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় যদি ভর্তি হয়ে থাকো ওখানে হয়তো জমা দেওয়া থাকতে পারে, চেষ্টা করো ওখান থেকে অ্যাপ্লিকেশন করে নিয়ে আসা যায় কিনা, খুবই ভালো। না আনতে পারলে তাহলে সেক্ষেত্রে ফটোকপি হয়তো মানে যদি না যায় তাহলে আর কি অপশন কি নিয়ে যেতে হবে এটা। আর কলম আমি 2টা নিলেই আমি মনে করি এনাফ। তবে হ্যাঁ ইউজ করা কলম নেওয়া উচিত, কারণ সেটা হচ্ছে তোমার কোনোভাবেই মানে নতুন কলম নিয়ে যাবে না। এটা তোমরা নিজেরাই জানো যে নতুন কলম দিয়ে বৃত্ত ভরাট করতে গেলে সময় একটু বেশি লাগে। ইউজ করা কলম নেওয়া উচিত। এবং অবশ্যই এখানে অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু উল্লেখ করা থাকে যে কলমটা ট্রান্সপারেন্ট যে কালো বল পয়েন্ট পেন হয় সেটা নিতে হবে। সেটার ব্যাপারে আমাদের এটার চেষ্টা করব আমরা মেডিকোর পেজ থেকে আলাদা একটা পোস্ট দেওয়ার জন্য কোন ধরনের কলমগুলা, যেটার ভিতরে তোমার ওই কলমের যে নিপটা ওটা দেখা যায় সেরকম ট্রান্সপারেন্ট বল পেন আমার মনে হয় সেটা নিতে পারো। সেটা তুমি এখন থেকেই নেক্সট পরীক্ষাগুলো যেটা হোম এক্সাম যেগুলো আমরা মেডিকোর পক্ষ থেকে বাসায় পরীক্ষা দেওয়ার জন্য প্রশ্ন দিয়েছি সেগুলো তুমি ওইটার মাধ্যমে যদি নেক্সট 2-3টা পরীক্ষা দেওয়ার ইচ্ছা হয় সেটার মাধ্যমে প্র্যাকটিস করে ফেলতে পারো। রাকিব, আমার মনে হয় যে এই হচ্ছে আমাদের পরীক্ষার হলে যাওয়ার জন্য প্রস্তুতি। এক্স্যাক্টলি ভাই। এবং আমরা আমাদের ভাই অলমোস্ট আমাদের আজকের ডিসকাশনে অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি ভাই। তো অনুষ্ঠানে ভাই এই পর্যায়ে ভাই আমাদের আজকের দর্শকরা অনেক কোশ্চেন করেছে ভাই আমাদের কমেন্ট বক্সে। তো আমি ভাই উল্লেখযোগ্য কিছু ভাইয়া কমেন্টস নিয়ে একটু কথা বলবো যদি কোনো প্রশ্ন থাকে রাকিব। হ্যাঁ ভাইয়া, এই ক্ষেত্রে ভাইয়া আমি যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি ভাই সবাই ম্যাক্সিমাম স্টুডেন্টস জিকে এর একটা অনেক বড় দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে জিকে নিয়ে কি করব। শেষ সময়ে এসে ভাই আমরা একটা বড় একটা ব্যারিয়ার পেয়েছি ভাই, ইন্টারন্যাশনাল টপিক। ওকে, আমি আমাদের মেডিকেল স্টুডেন্ট যারা তাদের এখানে বাইরের অন্য প্রতিষ্ঠানের স্টুডেন্টও থাকতে পারে। মেডিকেল স্টুডেন্টদেরকে অলরেডি আমরা ইন্টেনসিভ কোর্সের মধ্যে আন্তর্জাতিকের উপরে অনেকগুলো ক্লাস আমরা নিয়েছিলাম। সেই ক্লাসগুলো নিশ্চয়ই তাদের জন্য হেল্পফুল হবে এবং আন্তর্জাতিকের জন্য সেখানে কিছু টপিকও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। ওভারঅল যদি সবার জন্য আমি বলি তাহলে আমি বলবো যেটা যে আসলে আন্তর্জাতিক টপিকটা এমন সময়ে এটা মানে সার্কুলার এসছে, এই সময়ের জন্য আসলে অ্যাকচুয়ালি সবার জন্যই একটা স্ট্রেস, সবার জন্য একটু কঠিন হয়ে গিয়েছে। আসলে অনেকের তো আসলে ধরো আমরা যারা আগে থেকে হয়তো কুইজ করতাম বা তুমি ক্যাডেটের পরীক্ষা দিয়েছো ওই সময় কিন্তু তোমার জন্য এটা ঠিক ছিল, তাই না? তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা সবাই যদি একটু ভালো করে দেখে যাও, সবার জন্যই কথা আর কি, তাহলে আমার কাছে মনে হয় আপাতত সম্বল এটাই আর কি। কারণ এখন তুমি ডিটেল তুমি ধরো আমি কথা বলি যে দেশ রাজধানী প্রায় ধরো 200 বা 190-92টা দেশ রাজধানী আছে, এটা তোমার এখন সব ডিটেল এইভাবে পড়া তো এটা সম্ভব না, তাই না? তো মুদ্রা তুমি এতগুলা দেশের নাম মুদ্রা নাম এটা পড়া সম্ভব না। স্পেসিফিক ওই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন যা এসছে সেটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে এগুলো আগে থেকে পড়তে বলেছি। তোমরা যারা শুনতে পাচ্ছ তোমরা শেষ মুহূর্তে এই জিনিসগুলো আমার মনে হয় দেখতে পারো, আমার মনে হয় সেটা বেশি ভালো হবে আন্তর্জাতিকের জন্য। রাগিব, নেক্সট যদি কোনো কোশ্চেন থাকে। হ্যাঁ, নেক্সট যে কোশ্চেনটা আসছে ভাই যে পরীক্ষার হলে যদি কেউ ভাই সাডেনলি খুব বেশি স্ট্রেস অথবা একটু ব্লক হয়ে যায়, যেটাকে আমরা বলি ভাই সাডেনলি মানে থট ব্লক যেটাকে আমরা বলি ভাই আমাদের মেডিকেলের ভাষায়, তো সেক্ষেত্রে ভাই সেই স্ট্রেসটা সে কিভাবে হ্যান্ডেল করবে পরীক্ষার হলের মধ্যে? আচ্ছা, ওইটার টাইমটা আসলে এত মানে লিমিটেড, ওখানে আসলে মানে কোন একটা কিছু ব্লক হয়ে যাবে হঠাৎ করে, এটা কিন্তু আসলে হঠাৎ করেই হবে না। যারা খেয়াল করে এই কয়দিনে নিজেদের এই থট প্রসেসকে মেনটেন করতে না পারবে প্রপারলি, তারাই গিয়ে পসিবিলিটিটা বেশি। যারা মেনটেন করতে পারবে তাদের পরীক্ষার হলে টেনশন করার কোনো কিছু নাই। আর যদি কোনো কারণে মানে আমার কাছে মনে হয় যে ধরো একজন স্টুডেন্ট এতদিন পরীক্ষা দিয়ে আসছে, সে প্রত্যেকটা পরীক্ষা ফেস করতে গিয়ে বিভিন্ন জায়গায় অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষাও সে দিয়েছে সকাল 10টা থেকে 11টা। আমাদের মেডিকেল স্টুডেন্টদেরকে ট্রায়াল এক্সাম সহ অন্যান্য বেশ কিছু বড় পরীক্ষা দেওয়া হয়েছে, যে পরীক্ষাগুলোতে আমার কাছে মনে হয় যে একজন স্টুডেন্ট যদি চিন্তা করে যে তার মেন্টাল যে হেলথ ম্যানেজ করার জন্য, সেখানে কিন্তু এটা তাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। আর যদি আনফরচুনেটলি এরকম হয়ে যায়, তাহলে আমরা যে কন্টিনিউয়াস যে প্রসেসগুলো বলেছি, আমরা যে কথাবার্তাগুলো এতদিন বলেছি এবং এতক্ষণ ধরে বললাম, এগুলাকে চিন্তা ভাবনার মধ্যে যদি রাখা হয়, তাহলে আমার কাছে মনে হয় সেখানে পরীক্ষার হলের যে কোনো একটা বিপদ থেকে বের হয়ে আসা সম্ভব। আর আদারওয়াইজ আসলে ওই সময় ইনস্ট্যান্ট কি চিন্তা করবে, যদি তার আগে থেকে এই চিন্তা ভাবনার মধ্যে সুন্দর কিছু
পয়েন্ট থাকে যে আমি মেডিকেলে ট্রাই করবো, এর সাথে সাথে আমি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের জন্য পরীক্ষা দিতে পারবো, আমি ডেন্টালের জন্য পরীক্ষা দিতে পারবো, আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেকগুলোতে ভালো করার সুযোগ আছে, এরকম চিন্তা ভাবনা এখন থেকে তুমি করতে থাকো, তাহলে 10টা থেকে 11টার মধ্যে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আমি অন্তত দেখি না। রাগিব, নেক্সট কোশ্চেন। ভাইয়া এই কোশ্চেনটা অ্যান্সার আমি নিজেই করে ফেলি, যে ভাই বহুপদী এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেই কোশ্চেনগুলো আসলে 3টা বা 4টা করে অপশন থাকে, 1 2 2 3 3 4 এরকম করে যেগুলো অপশন থাকে সেগুলো ভাই পরীক্ষার জন্য আসা ইম্পর্টেন্ট কিনা। তো এই ক্ষেত্রে আমি যদি বলবো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে সাধারণত এই ধরনের কোশ্চেন হয় না, সাধারণত একটা অপশনই থাকে এবং তোমাদের এই এমসিগুলো সাধারণত এইচএসসিতে আসে। তো আমি বলবো যেহেতু এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য কখনো আসেনি, তো এই এমসিগুলো আমার মনে হয় পড়ার দরকার নেই। এটা একটা বিষয় যে ধরো আমরা লেস ইম্পর্টেন্ট বলি, বাট যদি কেউ সলভ করে ফেলতে পারে তাহলে আমার মনে হয় না সে করে ফেলতে পারে। ভাই আরেকটা খুবই মানে প্রতিবারেরই একটা খুবই একটা খুব কমন কোশ্চেন, সেটা হলো ভাই এক্সারসাইজের ভুলগুলো ভাই অ্যান্সার করা উচিত কিনা। মানে আমরা স্যারের বইয়ে বা হাজারি স্যারের বইয়ে খুবই রিস্কি কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, কন্ট্রোভার্সিয়াল এবং রিস্কি কোশ্চেন। এটা বলে আবার অ্যান্সার দিয়ে কোন বিপদে পড়ি নাকি, ঠিক এটা। তবে আমি আমার অপিনিয়ন যেটা, এটা আসলে কোনো মানে প্রাতিষ্ঠানিক ভাবে না, আমার ব্যক্তিগত পরামর্শ, এটা মেডিকেলকে দোষ দিও না তোমরা, মেডিকেল পক্ষ থেকে না, আমার ব্যক্তিগত পরামর্শ। যেহেতু অনুশীলনের এমসিকিউ গুলো থেকে প্রশ্ন থাকার সময় রাগিব আসলে ধরো এটা হয় কি তোমার মানে যে অপশনগুলো সহ থাকে, মানে সেম ভাবে থাকে, হ্যাঁ। তাহলে একজন স্টুডেন্ট যদি দেখে যে অনুশীলনীর প্রশ্নটাকে এক্সারসাইজ থেকে প্রশ্ন সেম, অপশনগুলো সেম ভাবে আসছে, তাহলে আমি প্রেফার করি যে ওখানে বইয়ে উত্তর যা দেওয়া আছে তাই। কারণ মানে ধরো এটা আসলে ভেতরে কি উত্তর আছে এটা খোঁজ নিয়ে দেখতে যাবে চেক করে, এটা মনে হয় করে না। এটা কিন্তু খুবই আনঅফিসিয়াল কথা, এটা আমার ব্যক্তিগত ভাবে আমি বলতেছি, এটা রাগিবেরও দোষ না, মেডিকেলও কোনো দোষ আমি দিচ্ছি না, আমাকে যদি জিজ্ঞেস করেন। ভাই এটা মানে আসলে অ্যানসারটা কি এটা তো ভাই আমরা জানি না, বাট আমরা ধরে নেওয়া যায় যেহেতু কোশ্চেনটা বই থেকে করা হয়েছে, হুবহু আসে যেহেতু, তারা হয়তো ওখান থেকেই তো অ্যানসারটা নিয়ে নিবে, সেই হিসেবে আমাদের নরমাল কমন সেন্স এটাই বলে যে ওখান থেকে অ্যানসারটা নেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে সেটা আমাদের অপিনিয়ন আর কি। তো ভাই আরেকটা কোশ্চেন একজন করেছে যে এক্সাম হলে যেহেতু ভাই অনেক কড়া নিরাপত্তা থাকে, সেক্ষেত্রে শীতের কাপড় পরে যাওয়া যাবে কিনা নাকি শুধু শার্ট পরে যেতে হবে? এটা মানে আমার মনে হয় যে শীতের কাপড় তো অবশ্যই, যে পরিমাণ শীত এখন পড়ছে শীতের কাপড় অবশ্যই পরে যাবে। এখন এটা আমার কথা হলো তোমার মধ্যে যদি অনেস্টি চিন্তা ভাবনা থাকে তাহলে তো তোমার শীতের কাপড় পরলে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। কথা না, এক্স্যাক্টলি ভাই। এখন ভাই মোটামুটি এই কোশ্চেনগুলো বারবার আসছে যে অনেক কিছু মনে থাকছে না, ভুলে যাচ্ছে, এটা সবারই খুব কমন প্রবলেম। আমি বলবো যে তোমরা প্রিপারেশন নিয়ে যাও। এখন একটা সাবজেক্ট পড়ার সময় তুমি যদি অন্য সাবজেক্টে পড়া ভাবো, সেটা মনে নাই পড়তে পারে, রাখি মনে থাকবে না, এটা তো নরমাল। মানে তুমি যা পড়ছো সব মনে আছে, তাহলে তুমি তো আমার মনে হয় তোমার মাথায় সমস্যা আছে। সেটা রোবট ভাই, আমার মনে হয় যে যা ইনপুট দেবা তাই তোমার স্টোর হয়ে থাকবে। এটা না, এটা হয় না, এটা কখনোই হয় না, এটা কখনোই হয় না। এটা খুবই বড় একটা আমি বলবো যে তোমার একটা মিসকনসেপশন। তো তুমি পড়ো, পরীক্ষার হলে ইনশাআল্লাহ কোশ্চেন দেখলে, অপশন দেখলে সব মনে পড়ে যাবে। এই কনফিডেন্সটা নেই তুমি পরীক্ষা হলে যাও। পরীক্ষা হলে সব পারতে হবে, সবই দেখায় আসতে হবে এমন কোনো কথা নেই। তুমি যতটুকু জানো উইথ কনফিডেন্স সেটা ঠিকভাবে মার্ক করে আসলেই ইনশাআল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট তুমি তোমার ইনশাআল্লাহ আশা মতো পেয়ে যাবা। তো ভাইয়া আমরা আমাদের অলমোস্ট আজকের লাইভটা শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের সাথে অনেক দর্শক আজকে লাইভটাতে উপস্থিত। সো আমরা বলবো যে তোমরা যারা আজকে লাইভটা দেখছো তোমাদেরকে অনেক 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 বেশি শুভকামনা। শেষ কথা আমি এটাই বলবো, তোমরা এতদিন ধরে কোচিং এ পরীক্ষা দিয়ে এসেছো, কোচিং এ অনেক ভালো রেজাল্ট করেছো এবং যথাসাধ্য চেষ্টা করেছো, সেক্ষেত্রে রেজাল্টের কথা তুমি আর ভেবো না, রেজাল্ট যা হওয়ার হবে তুমি তোমার বেস্টটা দিয়ে আসো, তুমি যতটুকু জানো সেটুকু ডেলিভার করে আসো। ইনশাআল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাদের আছেন, তিনি তোমার এই যে কষ্টটা করেছো, এত বেশি আত্মত্যাগ করেছো, সেগুলো প্রতিদান ইনশাআল্লাহ দিয়ে দিবেন। এন্ড আমি বলবো যে শেষ সময় প্যানিক করার কোনো দরকার নেই। তুমি যা জানো তুমি মনে রাখবা যে আমি অনেক ভালো স্টুডেন্ট, আমি সবকিছু জানি, পরীক্ষা হলে যাবো, কোনো কোশ্চেন যদি আমার পারার মধ্যে না আসে আমি ইজিলি কোনো ইগো প্রবলেম না দেখাই আমি চেষ্টা করব পরে। এবং আমি রাগিব আমাদের মেডিকোর যারা স্টুডেন্ট যারা আমাদেরকে শুনতে পাচ্ছ বা পরের রেকর্ডেড ভিডিও যারা দেখবে, তাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা খেয়াল করে দেখো, আমরা কিন্তু ঠিক যেভাবে ঢাকার ভেতরের ব্রাঞ্চগুলো, ঢাকার বাইরের ব্রাঞ্চগুলোতে সেম টিচার্স প্যানেল দিয়ে ক্লাস নেওয়া, ঠিক শুরুতে যেভাবে কমিটমেন্ট ছিল আমরা ঠিক সেটাই করেছি। খেয়াল করে দেখো ঠিক সেম একাডেমিক প্ল্যান সব ব্রাঞ্চে সেম ভাবে মেনটেন করেছি, সমস্ত এক্সামগুলো আমরা সেভাবে নিয়েছি। অতএব তোমাদের ভয় পাওয়ার কারণ কি থাকতে পারে? তোমরা খেয়াল করে দেখো যে আমরা কোনো তাড়াহুড়া করে কোনো ক্লাস শেষ করি নাই, আমরা ঠিকভাবে সবগুলো লেকচার শেষ করে আমরা মডেল টেস্ট প্রোগ্রামগুলোকে কন্টিনিউ করেছি। এবং তোমরা খেয়াল করে দেখো ইন্টেন্সিভ কোর্স থেকে শুরু করে অন্যান্য প্ল্যানগুলোর মধ্যে তোমাদের এত ভ্যারাইটির এক্সাম নেওয়া হয়েছে, স্পেশাল এক্সাম থেকে শুরু করে আমাদের বিভিন্ন ধরনের ট্রায়াল এক্সাম থেকে শুরু করে। তুমি নিশ্চয়ই এটা স্বীকার করবে যে
এই সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন, সব ধরনের প্রশ্ন তোমাকে সম্মুখীন করা হচ্ছে। অতএব এর বাইরে থেকে তুমি আর কি বিপদ অযথা চিন্তা ভাবনা করবে, কোনোভাবে চিন্তা করা উচিত না। মেডিকোতে যারা রেগুলার ছিলে, যারা রেগুলার ক্লাস করেছো এবং এক্সাম দিয়েছো, তোমরা নিশ্চয়ই দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে পারো যে এই পড়ার মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় ভালো করার যথেষ্ট সুযোগ থাকবে ইনশাল্লাহ। এবং আমার কাছে মনে হয় আমরা এই আলোচনার সার্বক্ষণিকভাবে যে কথাটা বারবার বলার চেষ্টা করেছি সেই কথাটাকে আমি রিপিট করি। তোমরা মেডিকেল স্টুডেন্ট সহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আমাদেরকে শুনতে পাচ্ছ, প্লিজ মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, নিজের উপর। একজন মানুষের সবারই সেম ভাবে প্রিপারেশন হবে, সবাই সেম ভাবে মনে রাখতে পারবে, সেম নাম্বার পাবে, এটা কখনোই হয় না। নানাবিধ কারণে, নানান পরিস্থিতি এবং সারাউন্ডিংস এর কারণে এক একজনের প্রস্তুতি লেভেল এক এক রকম থাকবে। তুমি তোমার মতো, তোমার ফ্রেন্ড তার মতো করে, তোমার মতো করে তোমার পড়া ঠিক আছে কিনা, তোমার পড়া দিয়ে তুমি স্যাটিসফাইড কিনা, তোমার পড়ার যে প্রস্তুতি যেভাবে কষ্ট করতো সেটা দিয়ে তোমার বাবা মা সন্তুষ্ট কিনা, এটা সবচেয়ে বেশি জরুরি। তার সাথে সাথে তুমি যে নিজের কাছে ক্লিয়ার থাকো, নিজের কাছে অনেস্ট থাকো যে না আমি আমার যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করেছি, শুধু সেটাই অ্যাপ্লাই করে আসো। কারোর সাথে কারো প্রাপ্ত নাম্বার দিয়ে আমি কোন কোচিং এর কোন পরীক্ষায় কততম পজিশনে ছিলাম এগুলো দিয়ে তুলনামূলক অবস্থায় গিয়ে নিজেকে ছোট করে চিন্তা করা, নিজেকে হীনমন্যতার মধ্যে রাখাটাই হচ্ছে ভুল, অযৌক্তিক। আমরা ভুলের মধ্যে যাব না, আমরা অযৌক্তিক কোনো পরিস্থিতির মধ্যে যাব না। ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে। সবাই 17 তারিখ সকাল 10টা থেকে 11টার পরীক্ষায় খুব ভালো মতো পারফর্ম করে আসবা, সেই দোয়া এবং শুভকামনা আমাদের পক্ষ থেকে থাকলো। সবাই এই কয়েকদিন শারীরিকভাবে সুস্থ থাকবা, সেই দোয়া এবং শুভকামনা আমাদের পক্ষ থেকে থাকলো। আমি ডাক্তার জুবাইদুর রহমান জনি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।